পরের দিনই সিথিকে শ্বশুরবাড়ি চলে আসতে হয়। সায়ন আর ওখানে থাকতে চাচ্ছিল না। গ্রাম্য পরিবেশ, গরম, সবকিছু মিলিয়ে তার বিরক্ত আরো স্পষ্ট হয়ে উঠছিল। সবার সামনে অবশ্য সে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, ভদ্রতা বজায় রাখছিল ঠিকই, কিন্তু একান্তে সিথির সামনে এলেই গজগজ করত, ছোট ছোট বিষয় নিয়েও অসন্তোষ প্রকাশ করত। সিথি বুঝতে পারছিল সবই, আর যাই হোক, আলালের ঘরের দুলাল মানুষটাকে সে নিজের বাড়িতে কষ্টে রাখতে পারবে না। নিজের জায়গা, নিজের মানুষ, নিজের স্বস্তির ঘর ছেড়ে আসতে সিথির ভীষণ কষ্ট হচ্ছিল। মনটা পড়েছিল সেই উঠোনে, সেই পুকুর পাড়ে, মায়ের কোলে মাথা রেখে থাকা বিকেলগুলোতে। তবুও কিছু সিদ্ধান্ত নিজের ইচ্ছায় নেওয়া যায় না, সময় আর পরিস্থিতি সেগুলো নিয়ে নেয়। সন্ধ্যার কিছুটা আগে তারা শহরের বাড়িতে এসে পৌঁছায়। সায়ন বাড়িতে ফিরেই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে। কোথায় গেছে, কেন গেছে কিছুই বলেননি। শীতেও জিজ্ঞেস করেনি। বাড়িতে এসে সে শ্বশুর শাশুড়ি আর বড় ননদের সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছে। তারা সবাই বড্ড আন্তরিক। গ্রামের গল্প শুনতে চেয়েছে, কেমন কাটলো এসব জানতে চেয়েছে। শীতেও হাসি মুখে উত্তর দিয়েছে, কিন্তু ভিতরের শূন্যতাটা কেউ বুঝতে পারেনি। এখন সে নিজের ঘরে, ঘরটা পরিপাটি, সাজানো, সবকিছু ঠিকঠাক, তবুও কেমন যেন অচেনা লাগে। এই ঘরটাই এখন তার, অথচ পুরোপুরি নিজের মনে হয় না। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ে। সিথি মুখ তুলে তাকায়। দরজার ফাঁক দিয়ে একটা গোলগাল মুখ উঁকি দিচ্ছে, বড় বড় চোখ, ঠোঁটের কোণে লাজুক হাসি। সিথি একটু মাথা কাত করে তাকাতেই চিনে ফেলল মাহিম। আরিশার ছেলে, ক্লাস 3-তে পড়ে। নাদুস নুদুস, একদম আদুরে দেখতে। প্রথম দেখাতেই বাচ্চাটাকে ভীষণ ভালো লেগেছে সিথির। সিথির ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে দরজার দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাহিম সিথিকে দেখেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সিথি দরজার কাছে এগিয়ে এসে নরম গলায় বলল, কি হয়েছে বাচ্চা? মাহিম দাঁত বের করে এমন একটা হাসি দিল, যেটা দেখে অজান্তেই সিথির মুখেও হাসি ফুটে উঠল। গোলগাল মুখে সেই নিষ্পাপ হাসি মনটা কেমন হালকা করে দেয়। নিচে তোমাকে খেতে ডাকছে, বলল মাহিম। তাই? সিথি হালকা বিস্ময়ের ভান করে। হুম, মাথা নাড়ে মাহিম। চলো তাহলে। সিথি মাহিমের সাথে নিচে নেমে এলো। ডাইনিংয়ের দিকে এগিয়ে যেতেই সিথি দেখল সবাই প্রায় বসে গেছে। বড় টেবিলটা ঘিরে আরমান শেখ, আরিশা আর আখি বসে আছে। শিরিনা ইয়াসমিন ব্যস্ত হাতে খাবার সাজাচ্ছেন। ঠিক তখনই সিথির কানে এলো আরমান শেখের কড়া কণ্ঠস্বর। তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন। তাড়াতাড়ি আসবে, আমার তোমার সাথে প্রয়োজনীয় কথা আছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি আসছোই না, এখনই চলে আসো। কথাগুলো বলার ভঙ্গিতেই স্পষ্ট ছিল তিক্ততা। ফোন কেটে রাখতেই ঘরে হালকা একটা নীরবতা নেমে এলো। সিথি বুঝতে পারে ফোনের ওপাশে সায়নী ছিল। শিরিনা ইয়াসমিন বললেন, সিথি খেতে বসো মা। আমি আপনার সাথে বসবো আম্মা। তার দরকার নেই, তুমি বসে পড়ো। না, আমি আপনার সাথেই খাবো, আমার ভালো লাগবে। শিরিনা ইয়াসমিনের মুখে মৃদু হাসি ফুটে উঠল। আচ্ছা তাই হোক। শিরিনা ইয়াসমিন আবার খাবার টেবিলে খাবার পরিবেশন করতে শুরু করলেন। মাহিম দৌড়ে গিয়ে একটা চেয়ারে বসে পড়ছে। সিথি চুপচাপ এগিয়ে গিয়ে শাশুড়ির পাশে দাঁড়ায়, কাজে সাহায্য করতে লাগে। ডাইনিং টেবিল জুড়ে সবাই খাওয়ায় মগ্ন। ঠিক সেই সময় হঠাৎ করে কলিং বেলের তীক্ষ্ণ শব্দ নীরবতাটাকে ভেঙে দেয়। সবাই একসাথে মূল দরজার দিকে তাকায়। সিথি বলল, আমি দেখছি। সিথির দরজার দিকে এগিয়ে যায়। হাত বাড়িয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা সায়নকে দেখে। সায়ন এক পলক তাকালো তার দিকে, তারপর কোনো কথা না বলেই ভিতরে ঢুকে পড়ে। সায়ন পাশ কাটিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিথির নাকে এসে লাগে তীব্র ধূমপানের গন্ধ। গন্ধটা এতটাই কড়া যে অজান্তেই তার ভ্রু কুঁচকে গেল। শরীরটা কেমন করে উঠল বিরক্তিতে, কিন্তু সে কিছু বলল না। চোখ বন্ধ করে 1 সেকেন্ড নিজেকে সামলে নেয়। এই বাড়িতে, এই পরিবেশে নিজেকে ধরে রাখা ছাড়া আর কোনো পথ নেই। ডাইনিং টেবিল থেকে আরমান শেখের গভীর কণ্ঠ ভেসে এলো,
এসো খেতে বসো। সায়ন জুতোর ফিতে খুলতে খুলতে বলে, তোমরা খাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করে সায়ন সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। স্মৃতির দরজাটা আলতো করে বন্ধ করে, তারপর আবার টেবিলের দিকে ফিরে এলো। আগের জায়গায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রায় ৭-৮ মিনিট পর সায়ন নিচে নামে। বোঝাই যাচ্ছে সে গোসল করে এসেছে, চুলগুলো এখনো ভেজা, কপাল বেয়ে দু একটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। তার শরীর থেকে ভেসে আসছে এক মৃদু, দামি পারফিউমের ঘ্রাণ। সায়ন এসে নিজের চেয়ারে বসে। স্মৃতি ঠিক তার পাশেই দাঁড়িয়ে। ঘ্রাণটা আবার নাকে এলো। স্মৃতির ঠোঁটের কোণে অদৃশ্য এক তাচ্ছিল্যের রেখা ফুটে ওঠে। মনে মনে সে ভাবে কি নিখুঁত অভিনয়। একটু আগেও ধূমপানের গন্ধে ভরে থাকা মানুষটা এখন কি সুন্দর সুগন্ধিতে নিজেকে ঢেকে ফেলেছে। পরিবারের সামনে একেবারে ভদ্র পরিপাটি ছেলের মুখোশ। শিরিনা ইয়াসমিন এগিয়ে এসে সায়নের প্লেটে খাবার তুলে দিলেন। খেয়ে নে। সায়ন মাথা নেড়ে খাওয়া শুরু করে। এদিকে আরমান শেখের খাওয়া শেষ। তিনি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন দৃষ্টি স্থির ছেলের দিকে। কোনো কথা বলছেন না, কোনো অভিব্যক্তি নেই মুখে। কিন্তু তার চোখে এক ধরনের শান্তি লুকিয়ে আছে, গভীর নীরব। এই দৃশ্যটা তার কাছে তৃপ্তির। পরিবারের সবাই একসাথে, ছেলের সামনে বসে খাচ্ছে, এর চেয়ে বড় স্বস্তি আর কি হতে পারে। তবুও তিনি কিছু বললেন না। বাবা ছেলের সম্পর্কগুলো এমনই হয়, ভালোবাসাগুলো উচ্চারণহীন, অনুভূতিগুলো আড়ালে রাখা। আরমান শেখ গলা খাকারি দিলেন, তার দৃষ্টি স্থির সায়নের দিকে। তোমার সাথে আমার কথা ছিল। সায়ন খাওয়ার মাঝখানে এক পলক তাকালো, আবার প্লেটে দৃষ্টি নামিয়ে নিয়ে নির্বিকার গলায় বলল, বলো। আরমান শেখ কিছুটা সোজা হয়ে বসলেন। আগামীকাল থেকে তুমি স্মৃতিকে ভার্সিটিতে নিয়ে যাবে। সায়নের হাত থেমে যায়, তারপর ধীরে সে মাথা তুলে তাকায়। ব্রো কুঁচকে গেছে। টেবিলের অন্যরাও থমকে গেছে। আর স্মৃতি, তার যেন পুরো শরীরটাই অবশ হয়ে গেছে। চোখ দুটো বড় বড় হয়ে আছে। সে ঠিক বুঝতেই পারছে না এইমাত্র কি বলা হলো। ভার্সিটি? সে কেন? সায়ন অবশেষে ঠান্ডা গলায় বলল, মানে বুঝলাম না। আরমান শেখ ধীরে ধীরে বলতে শুরু করলেন, স্মৃতি ইন্টার পাশ করেছে আরো ১ বছর আগে। তা খুব ভালো রেজাল্ট করেছে। কিন্তু গ্রামে অনার্স পড়ার কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি কিছু ব্যক্তিগত পারিবারিক সমস্যার জন্য ওকে বাইরে পাঠানো যায়নি। একটু থামলেন আরমান শেখ। দৃষ্টি এবার ক্ষণিকের জন্য শীতের দিকে গেল, তারপর আবার সায়নের দিকে ফিরে এলো। কিন্তু আমি, এমনকি স্মৃতির বাবাও চাই স্মৃতি পড়াশোনা চালিয়ে যাক। তাই আমি ওকে ভার্সিটিতে অ্যাডমিট করে দিয়েছি। তোমার কাজ হবে ওকে আনা নেওয়া করা। সায়নের মুখের ভাব মুহূর্তেই বদলে যায়। সে সোজা হয়ে বসল, ঠোঁট শক্ত হয়ে এসেছে। তার গলায় স্পষ্ট অসন্তোষ। কি? আমাকে কি তোমার কাছে ড্রাইভার মনে হয়? শিরিনা ইয়াসমিন একবার ছেলের দিকে তাকালেন, আবার স্বামীর দিকে। কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আরমান শেখের মুখে কোনো রাগ নেই, কিন্তু তার কণ্ঠে দৃঢ়তা আরো স্পষ্ট হয়ে উঠল। এখানে ড্রাইভার মনে হওয়ার কি আছে? তুমি তোমার ওয়াইফকে নিয়ে যাবে, নিয়ে আসবে। সমস্যা কোথায়? কোনো কাজই তো করো না, শহরের কিছুই স্মৃতি চেনে না। এই সামান্য কাজটুকু করতেও অসুবিধা তোমার। সায়নের চল শক্ত হয়ে যায়। সে ঠান্ডা গলায় বলল, বাসায় গাড়ি আছে, ড্রাইভার আছে, তারা গেলেই তো হয়। আরমান শেখ এবার একদম সোজা হয়ে বসলেন। আমি এত কিছু শুনতে চাই না, তুমি নিয়ে যাবে ব্যাস। এইটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা হবে না। কথা শেষ করে আরমান শেখ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। কারোর দিকে আর না তাকিয়ে ধীর পায়ে নিজের কক্ষের দিকে চলে গেলেন। তার চলে যাওয়ার সাথে সাথেই ডাইনিং টেবিলে নেমে এলো ভারী নীরবতা। সায়ন স্তর হয়ে বসে আছে। তার চোখে বিরক্তি, অপমান আর চাপা রাগের মিশ্র ছায়া। আর স্মৃতি, সে এখনো ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে, চুপচাপ নিঃশব্দ। কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। সায়ন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। ডাইনিং টেবিলের উপর রাখা প্লেটের দিকে তার দৃষ্টি স্থির। হঠাৎই সে চেয়ারটা সরিয়ে উঠে দাঁড়ালো। চেয়ারের ঘর্ষণের শব্দে শিরিনা ইয়াসমিন চমকে তাকালেন। দ্রুত এগিয়ে এসে বললেন, খাওয়া ছেড়ে উঠলে কেন? খাওয়ার ইচ্ছে নেই, চুপচাপ বস। সায়ন স্থির দাঁড়িয়ে থাকলো। শিরিনা ইয়াসমিন জোর করে তাকে বসিয়ে দেন। শিরিনা ইয়াসমিন তার প্লেটের দিকে হাত বাড়ালেন। গরুর মাংস আরো খানিকটা প্লেটে তুলে ভাতের সঙ্গে মেখে নিলেন। তারপর হাত বাড়িয়ে সেই খাবারটা সায়নের মুখের সামনে ধরলেন।
আমি খাবো না আম্মু। সায়নের কণ্ঠে অনীহা, সাথে এক চিলতে বিরক্তি। মুখ খোল, খাবারটা খেয়ে নে। কয়েক সেকেন্ড থেমে রইল শাওন, তারপর অনিচ্ছা সত্ত্বেও মুখ খুলল। শিরিনা ইয়াসমিন নিজের হাতে তাকে খাইয়ে দিলেন। সেই মুহূর্তে সায়ন যেন আর আগের সেই জেদি মানুষটা নেই। সে আবার ছোট্ট হয়ে গেছে। মায়ের হাতে খাওয়া এক অবুঝ ছেলে। টেবিলের চারপাশে বসে থাকা সবাই নিঃশব্দে দৃশ্যটা দেখছিল। কেউ কিছু বলল না। খাওয়া শেষ হতেই সায়ন আর এক মুহূর্ত সেখানে থাকলো না। চুপচাপ উঠে বেসিনে গিয়ে হাত ধুলো। তারপর একবারও কারোর দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরের দিকে ছাদের দিকে চলে যায়। সিথি স্থির হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ। আরিশাও চুপচাপ সব দেখছে। এতক্ষণে সে ধীরে উঠে সিথির কাছে এগিয়ে এলো। কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। সিথি তাকায় তার দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টি, তারপর ঠোঁটের কোণে এক টুকরো ক্ষীণ হাসি ফুটে ওঠে। আরিশাও হালকা হেসে মাথা নাড়ল। তারপর নিজের ঘরের দিকে চলে যায়। ঘরে তার 10 মাসের ছোট্ট মেয়ে ঘুমিয়ে আছে। মাহিমও অনেক আগে ঘরে ফিরে গেছে। ডাইনিং স্পেস আবার ফাঁকা হয়ে এলো। শুধু শিরিনা ইয়াসমিন দাঁড়িয়ে আছেন, টেবিল গুছিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। একটু পর তিনি ফিরে তাকালেন। সিথি, খেতে বসো মা। সিথি আর কিছু বলল না, চুপচাপ এগিয়ে এসে চেয়ারে বসলো। সামনে রাখা প্লেটের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার খাওয়ার কোনো ইচ্ছে নেই। গলায় যেন কিছু আটকে আছে। তবুও সে হাত বাড়ালো, ভাতের সাথে তরকারি মেখে ধীরে ধীরে মুখে তুলল। প্রতিটি লুকমা তার জন্য কঠিন হয়ে উঠছিল। তবুও সে খাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, এই নতুন জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার এক নীরব চেষ্টায়। রাত অনেকটা গড়িয়ে গেছে। চারপাশ নিস্তব্ধ। শহরের দূরের শব্দগুলোও ক্লান্ত হয়ে থেমে গেছে। ঘরের ভিতর শুধু ডিম লাইটের হালকা নীল আলোর নরম আভা ছড়িয়ে আছে দেওয়াল জুড়ে। বিছানার একপাশে চুপচাপ শুয়ে আছে স্মৃতি। নিঃশব্দে তার চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বালিশ ভিজে যাচ্ছে ধীরে ধীরে। বুকের ভিতরটা ভার হয়ে আছে। একটা অদৃশ্য চাপ, যেটা সে নামাতে পারছে না। কি এক অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে সে। ছোট্টবেলা থেকে যে স্বপ্নগুলো দেখে বড় হয়েছে, বিয়ে, নিজের সংসার, ভালোবাসার মানুষ, সবকিছু যেন কোথাও গিয়ে ভেঙে চুরমার হয়ে গেছে। অন্য মেয়েদের মতো তারও তো কল্পনা ছিল, একটা আপন মানুষ যে তাকে বুঝবে, আগলে রাখবে। কিন্তু বাস্তবতা একদম আলাদা। এই ঘরটা তার, এই সংসারটা তার, তবু কিছুই যেন তার না। স্মৃতি ধীরে হাত তুলে চোখ মুছে নিজের মনকে শক্ত করার চেষ্টা করে। এভাবে ভেঙে পড়লে চলবে না। এই নতুন জীবনকে টিকে থাকতে হলে নিজেকে সামলাতে হবে। ঠিক তখনই দরজায় আলতো করে খুলে আবার বন্ধ হওয়ার শব্দ হলো। স্মৃতি বুঝতে পারল সায়ন এসেছে। সে চোখ বন্ধ করে রইল, নড়ল না। কিন্তু তার শরীরের প্রতিটা স্নায়ু সতর্ক হয়ে উঠল। কিছুক্ষণ পর বিছানায় চাপ পড়ার শব্দ। সায়ন এসে বসেছে। আর ঠিক সেই মুহূর্তেই স্মৃতির নাকে এসে লাগলো তীব্র ধূমপানের গন্ধ। আগের চেয়েও কড়া, যেন পুরো শরীর জুড়ে সেই গন্ধ লেগে আছে। এক ঝটকায় উঠে বসলো স্মৃতি। হঠাৎই অপ্রত্যাশিত আচরণে সায়ন একটু চমকে উঠল। সে ভেবেছিল স্মৃতি ঘুমিয়ে পড়েছে। অবাক চোখে তাকায় তার দিকে। স্মৃতির চোখ দুটো লালচে ভেজা, কিন্তু দৃষ্টিটা কঠিন, রাগে জমাট বাঁধা। সায়ন ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? বিছানা থেকে উঠুন। সায়নের ভ্রু কুঁচকে যায়। মানে? মানে পরে বলছি, আগে বিছানা থেকে উঠুন। উঠুন বলছি। কথা শেষ করে সে সায়নের কাঁধে হাত রেখে ধাক্কা দিতে শুরু করলো। ঘটনাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে সায়ন কয়েক সেকেন্ড কিছুই বুঝে উঠতে পারল না। তার চোখে বিস্ময় স্পর্শ। এই তুমি? কথা শেষ করার আগেই আবার ধাক্কা। অবশেষে বিরক্ত আর অবাক মিলিয়ে মুখ করে উঠে দাঁড়ালো সায়ন। বিছানা থেকে নেমে সোজা হয়ে দাঁড়িয়ে রইল সে। তার দৃষ্টি এবার পুরোপুরি শীতের দিকে স্থির। সমস্যা কি তোমার? সায়নের গলায় বিরক্তি স্পষ্ট। শীতে একটু দেরি না করে বলল, গোসল না করে বিছানায় আসবেন না। কথাটা শুনে সায়নের মুখের ভাব বদলে গেল। যেন সে ঠিক বিশ্বাসই করতে পারছে না কি শুনল। সে ঠান্ডা গলায় বলে উঠল, এই রাতে আমি গোসল করতে যাব কেন? আর খাওয়ার আগে আমি গোসল করেছি, তোমার চোখে পড়েনি? সাইপাস গিলে আসছেন, শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। যদি সব গন্ধ সরিয়ে না আসেন তাহলে বিছানায় জায়গা হবে না। সোফায় গিয়ে ঘুমান।
সায়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে অবাক হওয়ার ছাপ স্পষ্ট। নিজের বাড়িতে নিজের ঘরে মাত্র 2 দিন আগে আসা একটা মেয়ে তাকে এভাবে কথা শোনাচ্ছে, তাকে নির্দেশ দিচ্ছে তার জীবনের। এমনটা কখনো হয়নি। কেউ কখনো তাকে এভাবে চ্যালেঞ্জ করেনি। সে ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার সামনে দাঁড়ালো। ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্য ফুটে উঠছে। সে বলে, তোমার তো সাহস কম না? আমার রুমে থেকে আমারই উপর হুমকি দিচ্ছ। এখন আমি আপনার স্ত্রী, এই রুমের উপর আমার সমান অধিকার আছে। আর আমি আপনাকে এই অবস্থায় বিছানায় আমার পাশে ঘুমোতে দেব না। হয় দুর্গন্ধ সরিয়ে আসেন, না হলে সোফায় গিয়ে ঘুমান। সায়নের চল শক্ত হয়ে যায়। সে কেটে কেটে বলে ওঠে, পারবো না, আমি এভাবেই ঘুমাবো। আচ্ছা তাই? আপনি আমার এই কথা না শুনলে আমি গিয়ে এখনই আব্বু আর আম্মুকে ডেকে তুলবো। সায়ন এবার সত্যিই চমকে তাকায়। কেন? স্মৃতির ঠোঁটের কোণে একটুখানি কঠিন হাসি ফুটে উঠল। বলবো, আপনি এসব সিগারেট খেয়ে রুমে এসেছেন আর বাসর ঘরে মাতাল হয়ে এসেছিলেন। কথাটা শেষ হতেই যেন মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। সায়নের চোখে এবার স্পষ্ট রাগ জ্বলে উঠল। তার বুকের ভিতরটা কেমন শক্ত হয়ে গেল। এই মেয়েটা এতটা সাহস তার! তার দিকে তাকিয়ে থাকতে থাকতে সায়নের মুখের ভাব আরো কঠিন হয়ে উঠল। রাগ, অপমান আর বিস্ময়ের মিশ্রণে তার চোখ দুটো চকচক করছে। সায়ন রাগী গলায় বলে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? স্মৃতি একটু পিছু হটল না, চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, হ্যাঁ করছি, কিন্তু এটা সত্যি হবে জাস্ট। আমি সোজা আব্বু আম্মুর কাছে চলে যাব। কথাগুলো বলার সময় তার চোখে কোনো দ্বিধা ছিল না। সায়নের চোখ মুহূর্তে রক্তিম হয়ে উঠল। সে তাকিয়ে রইল স্মৃতির দিকে, এমন ভাবে যেন চোখ দিয়ে তাকে ভম্ব করে ফেলতে চায়। চল শক্ত মুঠো বাঁধা, তারপর কেটে কেটে বলে ওঠে, এমনি তুমি একটা ঝামেলা আমার কাছে, আরো ঝামেলা বাড়াচ্ছ। কথাটা স্মৃতির বুকের ভিতর গিয়ে বিঁধল। কষ্ট লাগলো খুবই, কিন্তু সে সেটাকে মুখে আসতে দেয় না। এই মুহূর্তে দুর্বল হওয়া মানে হার মেনে নেওয়া। সেও একই রকম কঠিন গলায় জবাব দিল, বেশ করেছি। কলমা পড়ে যখন এনেছেন, এখন আর কিছুই করার নেই। সহ্য করুন। হয় দুর্গন্ধ সরিয়ে আসুন, না হলে সোফায় গিয়ে ঘুমান। গুড নাইট। কথা শেষ করে শীতে ঘুরে শুয়ে পড়ল। কিছুক্ষণ সায়ন স্থির দাঁড়িয়ে রইল। তার চোখে রাগের আগুন জ্বলছে। তারপর হনহন করে ওয়াশরুমের দিকে চলে যায়। ভিতরে ঢুকে দরজা বন্ধ করতে নিজের উপরই বিরক্ত লাগলো তার। এই মেয়েটা তাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সে বাধ্য হচ্ছে আবার গোসল এই রাতের বেলা। তবুও সে জানে না করলে বিপদ। স্মৃতি যেভাবে বলল তাতে মনে হচ্ছে সত্যি গিয়ে সব বলে দিতে পারে। আর যদি বলে তাহলে তার বাবার কঠোর মুখটা ভেসে উঠল চোখে। রাগে পেটে পড়বেন নিশ্চিত। হয়তো বাড়ি থেকে বের করে দিবেন আর মা তো স্ট্রোকে করে ফেলবেন। সেই চিন্তাতেই শরীরটা ঠান্ডা হয়ে এলো। দাঁতে দাঁত চেপে শাওয়ারটা চালু করলো সায়ন। কিছুক্ষণ পর সে বেরিয়ে এলো। ভেজা চুল, তার উপর দামি পারফিউম মাখলো। নিজেকে যতটা সম্ভব ফ্রেশ করে নিয়েছে সে। ঘরে ঢুকেই তার দৃষ্টি গেল বিছানার দিকে। সেটি ঘুমিয়ে আছে, মুখটা শান্ত, যেন কিছুই হয়নি। এইমাত্র যে মেয়েটা তাকে জোর করে গোসল করিয়ে আনলো, এখন সে একদম নিরীহ হয়ে শুয়ে আছে। সায়নের ভেতরে আবার রাগটা মাথাচাড়া দিয়ে ওঠে। ইচ্ছে করছে তাকে আছাড় দিয়ে ফেলতে, কিন্তু এই মুহূর্তে কিছু করা সম্ভব না। চুপচাপ এগিয়ে এসে বিছানার একপাশে শুয়ে পড়ল সায়ন। ইচ্ছে করে পিঠ ফিরিয়ে নিল স্মৃতির দিকে। কিছুক্ষণ পর স্মৃতি হালকা করে ঘাড় ঘুরিয়ে তাকালো। সায়ন তার দিকে পিঠ করে শুয়ে আছে। এবার আর কোনো ধোঁয়ার গন্ধ নেই, বরং এক মিষ্টি হালকা পারফিউমের সুবাস ভেসে আসছে। স্মৃতির ঠোঁটের কোণে আস্তে করে একটা হাসি ফুটে ওঠে। মনে মনে সে বলে, আপনাকে আমি ঠিক করবই, মিস্টার আদনান শেখ সায়ন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ফজরের আজান কানে আসতেই ঘুম ভেঙে যায় স্মৃতির। ঘুম ভাঙার পরও কয়েক সেকেন্ড সে স্থির হয়ে শুয়ে রইল। ধীরে ধীরে সে পাশ ফিরে তাকায়। সায়ন তাকে ঘুমের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মুখটা শান্ত, একদম নিরীহ, যেন এই মানুষটাই সেই রাতের রাগে জেদি মানুষ না। স্মৃতির ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে ওঠে। সে খুব সাবধানে সায়নের হাতটা নিজের উপর থেকে সরিয়ে দেয়। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে গিয়ে অজু করে এলো। বের হয়ে এসে আলমারি থেকে সাদা হিজাবটা নিয়ে মাথায় পড়লো।
আয়নার সামনে এক পলক নিজেকে দেখে থেমে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ফিরে তাকায় বিছানার দিকে। সায়ন এখনো ঘুমে মগ্ন। এলোমেলো চুল, হালকা খোলা ঠোঁট, একদম নিশ্চিন্ত। সিথি এগিয়ে যায় বিছানার পাশে বসে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। বুকের ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো, তারপর নরম গলায় ডাকলো, সায়ন, সায়ন উঠুন। সায়ন ভ্রু কুঁচকে ফেললো ঘুমের মাঝেই। কোনো সাড়া দিল না। সিথি একটু ঝুঁকে এসে আবার বলল, সায়ন উঠুন, আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। এবার সিথি হালকা করে ধাক্কা দিল। সায়নের চোখ ধীরে ধীরে খুলল। ঘুম জড়ানো দৃষ্টিতে প্রথমেই সামনে বসে থাকা সিথিকে দেখল। সাদা হিজাবে ঢাকা মুখটা ভোরের আলোয় স্নিগ্ধ লাগছে। কয়েক সেকেন্ড সে চুপচাপ তাকিয়ে রইল, কিন্তু পরক্ষণে তার মুখের ভাব বদলে গেল। বিরক্তি ফিরে এলো চোখে মুখে। কড়া গলায় বলল সে, কি সমস্যা? কাল রাতে জ্বালিয়েও শান্তি হয়নি, এখন সকাল সকাল জ্বালাচ্ছ কেন? সিথির মুখের শান্ত ভাবটা বদলালো না। সে ধীর গলায় বলল, উঠুন বলছি, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, শোনেননি? সায়ন বিরক্তিতে চোখ ঘুরিয়ে নেয়। তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বলে সায়ন আবার পাশ ফিরে শুতে গেল, কিন্তু সিথি এবার তাকে থামিয়ে দেয়। হাত বাড়িয়ে তার কাঁধে রেখে শক্ত করে চেপে ধরল সিথি। সায়নের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। সায়নের চোখে বিরক্তির স্পর্শ হয়ে ওঠে। কপাল কুঁচকে সে তাকিয়ে রইল তার দিকে। সিথি শান্ত কিন্তু কঠিন গলায় বলে ওঠে, আপনি আমার স্বামী, আপনাকে নামাজের জন্য তাগাদা দেওয়া আমার দায়িত্ব, আর অবশ্যই আপনার নামাজ নিয়ে আমাকে ভাবতে হবে। উঠুন বলছি, একটা থাপ্পড় মারবো তোমাকে। সায়নের কথাটা বলার ভঙ্গিতে ছিল হুমকি, কিন্তু সিথি যেন তা একেবারেই গায়ে মাখল না, বরং নিজের গালটা এগিয়ে দিল তার দিকে। মারুন। সায়ন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, চোখে বিস্ময়। এমন প্রতিক্রিয়া সে একদমই আশা করেনি। কিছুক্ষণের জন্য সে শুধু তাকিয়ে রইল। এই মেয়েটা কি সত্যিই পাগল, নাকি ইচ্ছে করে তাকে অস্বস্তিতে ফেলছে? সিথি আবার বলল, কি হলো? মারুন থাপ্পড়, তারপর উঠে অজু করে নিন, নামাজ পড়া লাগবে। সায়ন এবার বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি শপথ গ্রহণ করেছো আমাকে বিরক্তি করার জন্য? সিথি হালকা ভ্রু কুঁচকে বলে, আরে বিরক্তি কখন করলাম? নামাজ পড়ার জন্য বলছি, এখানে বিরক্তি করার কি আছে? উঠুন, সরো, আমি ঘুমোবো। নামাজ পড়ে ঘুমান, নামাজ না পড়লে আমি আপনাকে শান্তি মতো ঘুমোতে দেব না। সায়ন এবার চোখ বড় বড় করে তাকায় তার দিকে, যেন বিশ্বাসই করতে পারছে না এই মেয়েটা এতটা জেদি হতে পারে। সিথি এবার আরো এক ধাপ এগিয়ে গেল। গলায় এক অদম্য দৃঢ়তা এনে বলল, সত্যি বলছি, আপনি আমাকে মেরে ফেললেও আমি আপনাকে ঘুমোতে দেব না। আগে নামাজ পড়ুন, তারপরে ঘুমাবেন। কথাগুলো শুনে সায়নের মুখ শক্ত হয়ে যায়। কয়েক সেকেন্ড সে চুপচাপ তাকিয়ে রইল শীতের দিকে, তারপর হঠাৎ করে গটগট করে উঠে দাঁড়ালো। সোজা ওয়াশরুমের দিকে চলে গেল সে। যেতে যেতে মনে মনে বলল, এই মেয়ের সাথে তর্ক করে কোনো লাভ নেই, বড্ড জেদি। তবে নিজের অজান্তে একটা কথা তাকে খানিকটা নাড়িয়ে দেয়। তার নিজেরও তো কম জেদ নেই, তবুও কেন যেন এই মেয়েটার সামনে এসে সে বারবার হেরে যাচ্ছে। সায়ন ওয়াশরুমের দিকে চলে যাওয়ার সব সময়টুকু চুপচাপ তাকিয়ে দেখছিল সিথি। তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে ওঠে। এরপর আর দেরি করল না সে, জায়নামাজে দাঁড়িয়ে যায়। ওদিকে সায়ন ওযু শেষ করে বের হলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও এসে নামাজে দাঁড়িয়ে গেল। দুজনে নিজ নিজ ইবাদতে ডুবে যায়। নামাজ শেষ করে সিথি জায়নামাজে বসে রইল। ঠোঁট নড়ছে, ধীরে ধীরে কিছু দোয়া পড়ছে সে। চোখে মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট। সায়নও নামাজ শেষ করে কয়েক সেকেন্ড চুপচাপ বসে থেকে সে তাকায় সিথির দিকে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে তার। শরীরটা যেন হালকা লাগছে, ভিতরে জমে থাকা অস্থিরতাটা কিছুটা হলেও কমে গেছে। হঠাৎ সিথি সায়নের দিকে একটু ঝুঁকে এলো। কিছু পড়ে নিয়ে আলতো করে ফু দিল সায়নের দিকে। অপ্রস্তুত হয়ে যায় সায়ন। ভ্রু কুঁচকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। সিথি শান্ত গলায় বলল, এখন ঘুমোতে পারেন, তবে আজ থেকে রোজ নামাজ পড়তে উঠতে হবে। শুধু ফজর না, 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। এখন ঘুমান, 2 ঘন্টা পর উঠে যাবেন, আমাকে ভার্সিটিতে নিয়ে যেতে হবে। সায়নের মুখটা সাথে সাথেই গম্ভীর হয়ে গেল। পারবো না। স্মৃতি বিন্দুমাত্র বিচলিত হলো না যেন। এমন উত্তর সে আগেই ধরে রেখেছিল। খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলল সে, পারতেই হবে, আব্বুর আদেশ, আমি যাচ্ছি।
কথা শেষ করে শান্তভাবে জায়নামাজটা ভাঁজ করে রেখে বেরিয়ে যায় স্মৃতি। সায়ন কটমট করে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। অদ্ভুত মেয়ে, নিজের মনেই বিড়বিড় করে উঠল সায়। এরপর গিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। উবুর হয়ে বালিশ মুখে গুজে দিল। কিছুক্ষণ এপাশ ওপাশ করলেও শেষ পর্যন্ত ঘুম তাকে টেনে নিল। স্মৃতি রান্নাঘরের দিকে এগিয়ে যায়। চুলার পাশে দাঁড়িয়ে কাজ করছে শিরিনা ইয়াসমিন, আর পাশে একজন বুয়া সবজি কেটে রাখছে। স্মৃতিকে ঢুকতে দেখে শিরিনা ইয়াসমিন মুখ তুলে তাকালেন। তিনি কোমল স্বরে ডাকলেন, আয় মা। স্মৃতি এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়। কিছুক্ষণ চুপচাপ কাজ করার পর নরম গলায় বলল, আম্মা, আমি রুটিগুলো সেঁকে দেই, মন চাইলে দিতে পারিস। গতকাল সারা রাত আরোহী জ্বালিয়েছে, আরিশা একটু ঘুমোতে পারেনি। কথাটা শুনে স্মৃতির ভ্রু কুঁচকে যায়, কণ্ঠে উদ্বেগ মিশে উঠল। সে কি? আরোহী সুস্থ আছে তো? হ্যাঁ, সুস্থই আছে, তবে মাঝে মাঝে খুব বিরক্তি করে বাচ্চাটা। বুঝতেই তো পারছিস, ছোট্ট বাচ্চা কখন কেমন মুড হয় বলা যায় না। আজ সন্ধ্যায় ওরা হয়তো চলে যাবে। আজই চলে যাবে। ঠিক তখনই পিছন থেকে একটি ক্লান্ত কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ স্মৃতি, আজই চলে যাব। দুজনেই ঘুরে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে আছে আরিশা। চুলগুলো এলোমেলো, চোখ মুখ লালচে হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সারা রাত তার চোখে এক ফোঁটা ঘুম আসেনি। ক্লান্তিতে তার কাঁধ দুটো নুয়ে পড়েছে। সেদিকে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। আরিশাকে দেখলেই বোঝা যায় মা হওয়া এতটা সহজ নয়। একটা ছোট্ট প্রাণকে বড় করে তোলার পিছনে কতটা ত্যাগ, কতটা নির্ঘুম রাত, কতটা না বলা কষ্ট জমে থাকে, তা বাইরে থেকে বোঝা যায় না। শীতে বলে ওঠে, আপু, তুমি নিচে এসেছো কেন? এখন একটু ঘুমোতে পারতে। আরিশা হালকা হাসে। আসলে সকালে ঘুমানোর খুব একটা অভ্যাস আমার নেই। রাতে ঘুম না হলেও সকালে আর ঘুম আসে না। তাহলে তুমি বসো, আমি আর আম্মা মিলে নাস্তা রেডি করে ফেলছি। আয়েশা বলে, নবাবজাদার তো ঘুম ভাঙবে না। আজ তোমার ভার্সিটির প্রথম দিন, যেতে একদম দেরি হয়ে যাবে না? কথাটা শুনে সিধির ঠোঁটের কোণে একটা চাপা হাসি ফুটে উঠল। সে রুটি সেঁকতে সেঁকতে বলল, সায়ন উঠেছিল আপু? আয়েশা ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। পাশে দাঁড়িয়ে থাকা শিরিনা ইয়াসমিনও থমকে গেলেন, তার কণ্ঠে স্পষ্ট বিস্ময়। শাওন উঠেছিল? কেন? শীতে একটু থামলো, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, নামাজ পড়তে উঠেছিল। আরিশার চোখ বড় বড় হয়ে যায়, মুখে অবিশ্বাসের ছাপ। শিরিনা ইয়াসমিনও নিঃশব্দে তাকিয়ে রইলেন শীতের দিকে। কি? সত্যি? আরিশার গলায় বিস্ময় লুকানো গেল না। সিথি শান্তভাবে মাথা নাড়ে, হুম। আরিশা হালকা হেসে ফেলে, যেন এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সায়ন তো জুম্মা পড়া মুসলি, এখন থেকে রোজ পড়বে। আরিশা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে মায়ের দিকে তাকিয়ে বলল, দেখেছো আম্মু, আমি বলেছিলাম না এই মেয়ে সায়নকে ঠিক বদলাবে। শিরিনা ইয়াসমিন কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইলেন শীতের দিকে, চোখে এক ধরনের প্রশান্তির। তিনি এগিয়ে এসে শীতের কপালে আলতো করে একটা চুমু খেলেন। এর থেকে বেশি তোর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। শীতে কিছু বলল না, শুধু মাথাটা একটু নিচু করে রইল। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি। মুখ গুমরা করে গাড়ি চালাচ্ছে সায়ন। পাশের সিটে চুপচাপ বসে আছে স্মৃতি। জানালার বাইরে তাকিয়ে থাকলেও তার চোখে মুখে চাপা এক উত্তেজনা। আজ তার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। আজ স্মৃতির ভার্সিটি জীবনের প্রথম দিন। গত 1 বছরেও সে ভাবেনি আবার পড়াশোনায় ফিরতে পারবে। অনার্সে ভর্তি হওয়া, এই স্বপ্নটা অনেক দূরের ছিল, অথচ আজ সে সেই স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করে স্মৃতি। ঠোঁট নড়ে ওঠে নিঃশব্দে। হঠাৎ স্মৃতির চোখ যায় সায়নের দিকে। এক ঝলক তাকিয়ে থেকে তার হাসি পেয়ে যায়। মুখটা গোমড়া করে রেখেছে সায়ন, গাল দুটো হালকা ফুলে আছে, একদম ছোট্ট বাচ্চাদের মতো অভিমানী চেহারা। স্মৃতি কষ্ট করে নিজের হাসিটা চাপা দেয়। এখন কিছু বললে আবার ঝড় উঠবে, সেটা সে ভালোই জানে। গাড়ি এসে থামে ভার্সিটির সামনে। গেটের ভিতরে ছাত্রছাত্রীদের আনাগোনা, নতুন মুখ, নতুন পরিবেশ, সবকিছুকে মিলিয়ে জায়গাটা জীবন্ত হয়ে আছে। গাড়ি থামতেই স্মৃতি হালকা করে শ্বাস নেয়, তারপর সায়নের দিকে তাকিয়ে নরম গলায় বলল, তাহলে আমি গেলাম, আর টাইম শেষে আমাকে নিতে আসবেন। সায়ন একবারও তার দিকে তাকালো না। সায়নের দিকে চোখ রেখে গম্ভীর গলায় বলল, পারবো না।
উত্তরটা শুনে সিথির মুখে কোনো পরিবর্তন এলো না, বরং ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। খুব স্বাভাবিক ভঙ্গিতেই সে বলল, আমি জানি আপনি পারবেন। এই বলে আর এক মুহূর্তও অপেক্ষা করল না সিথি, দরজা খুলে নেমে গেল গাড়ি থেকে। দৃঢ় পায়ে হেঁটে গেটের ভিতরে ঢুকে গেল সে। সায়ন এবার মাথা ঘুরিয়ে তাকালো। চোখে স্পষ্ট বিরক্তি। সে কিছুক্ষণ তাকিয়ে রইল সিথির চলে যাওয়ার দিকে, ভিড়ের মাঝে মিলিয়ে যাওয়া পর্যন্ত। তারপর বিরক্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলল। এইসব আর সহ্য হচ্ছে না, নিজের মনে বিড়বিড় করে উঠল সায়ন। স্টিয়ারিংটা শক্ত করে ধরে এক ঝটকায় গাড়ি ঘুরিয়ে দিল সায়ন। তারপর সে নিজের গন্তব্যের দিকে চলে গেল। কয়েকদিন কেটে গেছে, সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলে, আর সেই গতির সঙ্গে সঙ্গে অজান্তেই বদলে যেতে থাকে চারপাশ, মানুষ, সম্পর্কের রং। নতুন সংসারের অচেনা পরিবেশ এখন আর সিথির কাছে অচেনা নয়। ধীরে ধীরে নিঃশব্দে সে জায়গা করে নিয়েছে এই বাড়ির প্রতিটি কোণে, প্রতিটি মানুষের মনে। প্রতিদিন নিয়ম করে সে ভার্সিটিতে যায়, সকালবেলা প্রস্তুতি, তারপর সায়নের সঙ্গে যাওয়া, আবার নির্দিষ্ট সময় শেষে ফিরে আসা। এই যাওয়া আসার মাঝেই তৈরি হয়েছে এক নীরব সম্পর্ক, যেখানে কথার চেয়ে উপস্থিতির গুরুত্ব যেন বেশি। সায়ন মুখে বিরক্তি নিয়ে থাকলেও দায়িত্ব থেকে এক চুলও সরেনি। প্রতিদিন ঠিকই তাকে পৌঁছে দেয়, আবার নিয়ে আসে। বাড়ির পরিবেশটাও সিথির জন্য হয়ে উঠেছে এক আশ্রয়স্থল। তার শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো আগলে রাখেন, ছোটখাটো কাজেও খেয়াল রাখেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিশ্রাম সবকিছুই মমতার ছোঁয়া। বাড়ির অন্যরাও তাকে আপন করে নিয়েছে সহজভাবেই। এই স্নেহময় পরিবেশে দাঁড়িয়ে মাঝে মাঝেই সিথির মনে হয় সে সত্যিই ভাগ্যবতী। জীবনে অনেক কিছু না পেলেও এমন একটি পরিবার পাওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি। তবে এই শান্তির মাঝে একটুখানি অপূর্ণতা থেকেই যায়। তার স্বামী সায়ন মানুষটা এক রহস্য, কখনো কঠিন, কখনো উদাসীন, আবার কখনো নরম। সিথির মনে হয় এই মানুষটাকে যদি একটু বদলানো যায়, একটু গুছিয়ে নেওয়া যায়, তাহলেই তার এই সংসারটা সম্পূর্ণ হয়ে উঠবে। অবশ্য পরিবর্তন যে একেবারেই হয়নি তা নয়, অল্প হলেও বদল এসেছে সায়নের মধ্যে। আগের মতো আর মদ পান করছে না সে, নিজের ইচ্ছায় না হলেও পরিস্থিতির চাপে নিজেকে সামলে নিয়েছে। সিথির কঠোর নিয়মের ভিতর দিয়ে যেতে যেতে সে বুঝে গেছে কিছু বিষয় এড়িয়ে যাওয়াই শান্তির। সামান্য সিগারেট খেলেও তাকে পরিশুদ্ধ হয়ে ফিরতে হয়, এক প্রকার বাধ্য হয়েই। তাই বাইরে থেকে ফিরে এসে এখন আর অবহেলা বিছানায় ডলে পড়ে না, বরং নীরবে নিজেকে গুছিয়ে নেয়। কারণ এইসব ব্যাপার বাড়ির মানুষ জানলে কেলেঙ্কারি হবে। তাই তো সায়ন জোর খাটাতে পারে না এসব ব্যাপার নিয়ে। আরেকটি পরিবর্তন আরো গভীর। নামাজ, যেটা একসময় তার জীবনে তেমন গুরুত্ব পেত না, এখন সেটাই দৈনন্দিন অভ্যাসের অংশ হয়ে উঠেছে। সময় হলেই শীতের নিঃশব্দ চাপ, কখনো সরাসরি তাগাদা, আবার কখনো অনবরত ফোন, এসব এড়িয়ে যাওয়ার মতো নয়। যদিও তার ভিতরে এখনো পুরোপুরি পরিবর্তন আসেনি, তবু এই নিয়মিততা ধরে ধীরে ধীরে অন্য এক ছন্দে টেনে নিচ্ছে। অদ্ভুতভাবে এই বিষয়টি সে আর হালকা মনোভাব দেখাতে পারে না। তবু সবকিছু এতটা মিশ্রণ নয়। দুজনের মাঝখানে এক ধরনের অদৃশ্য টানপোড়েন সবসময় কাজ করে, যেন দুজনেই অপেক্ষা করে থাকে কে কাকে আগে হার মানাবে। ছোট্ট ছোট্ট বিষয়ে খোঁচা দেওয়ার সুযোগ পেলে একে অপরের বিপাকে ফেলা, এসব যেন তাদের সম্পর্কের নিত্যদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সায়ন সুযোগ পেলেই চেষ্টা করে সিথিকে জব্দ করার। তার ভিতরে এক ধরনের অদম্য ইচ্ছে কাজ করে, এই যদি মেয়েটাকে একবার হলেও হার মানাতে হবে। কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে খেলা ঘুরে যায়। সিথির শান্ত অথচ দৃঢ় আচরণ তাকে অদ্ভুতভাবে নিঃস্বস্ত করে দেয়। এই নীরব লড়াই, এই টানপোড়েনের মাঝেই ধীরে ধীরে এগিয়ে চলছে তাদের সম্পর্ক। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সবকিছুই স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে তৈরি হচ্ছে এক অদৃশ্য সেতু, যার এক প্রান্তে জেদ আর অন্য প্রান্তে অজানা এক টান। সায়ন আজও সময় মতো এসে দাঁড়িয়েছে ভার্সিটির গেটের সামনে। স্টিয়ারিংয়ে আঙ্গুল ডুবতে ডুবতে সে একবার ঘড়ির দিকে তাকায়, তারপর আবার গেটের ভিতরের ভিড়ের দিকে তাকায়। আজ সিথির আসতে একটু দেরি হচ্ছে। অপেক্ষা এই জিনিসটা সে কোনোদিনও পছন্দ করে না। তার ব্রো ধীরে ধীরে কুঁচকে আসে।
মুখের ভাব গম্ভীর হয়ে ওঠে। কিছুক্ষণ পর ভিড়ের ভেতর থেকে পরিচিত একটি অবয়ব চোখে পড়ে। ওড়নায় ঢাকা ধীর পায়ে হেঁটে আসছে সিথি। কিন্তু আজ সে একা নয়, তার পাশে একটা ছেলে। দুজনেই পাশাপাশি হাঁটছে। ছেলেটার মুখে হাসি। সিথিও কিছু একটা বলছে স্বাভাবিক স্বচ্ছন্দ ভঙ্গিতে। তাদের কথোপকথন দেখে মনে হচ্ছে বেশ পরিচিত, বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ। সায়নের চোখ সরু হয়ে আসে। অদ্ভুত এক অনুভূতি জমতে থাকে তার ভিতর। ঠিক কি সেটা সে নিজেও বুঝতে পারে না, তবে ভালো লাগছে না। একদমই না, বরং বুকের ভিতর কোথাও একটা অকারণ রাগ মাথায় চাড়া দিয়ে উঠছে। তার হাত শক্ত স্টিয়ারিং এ আরো শক্ত হয়ে আসে সিথি। তখনই সায়নকে দেখতে পায়। এক ঝলক তাকিয়ে থেমে যায় সে। পাশে থাকা ছেলেটার দিকে ঘুরে কিছু একটা বলে। ছেলেটা হালকা মাথা নাড়ে, তারপর অন্যদিকে চলে যায়। সিথি আর দেরি না করে সোজা গাড়ির দিকে এগিয়ে আসে। গাড়ির দরজা খুলে ভিতরে বসে পড়ে সে। সায়ন কোনো কথা না বলে শুধু একবার সিথির দিকে তাকায়, তারপর গাড়ি চালাতে শুরু করে। আজ চুপচাপ শাওন। প্রতিদিনের মতো কোনো বিরক্তি নেই, কোনো বিড়বিড় নেই। এই নীরবতাটাই বরং বেশি ভারী লাগছে। শীতে একবার চুপচাপ তাকায় তার দিকে, মুখটা শক্ত, চোখে সামনে স্থির। কিছু একটা ঠিক নেই। শীতে ব্রু কুঁচকে নরম গলায় বলে ওঠে, কি হয়েছে? সায়ন তাকায় না, চোখ সরায় না সামনে থেকে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ঠান্ডা গলায় বলে, ছেলেটা কে ছিল? প্রশ্নটা শুনে হকচকিয়ে যায় সিথি। এমন প্রশ্ন সে আশা করেনি। একটু থেমে সে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আমাদের ভার্সিটির সিনিয়র। কথাটা শেষ হতেই আচমকা ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় সায়ন। হয় সিথি সামান্য সামনে ঝুঁকে পড়ে, তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সায়ন এবার ঘুরে তাকায় তার দিকে, চোখে স্পষ্ট রাগ, গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি। সিথির বুক ধড়ফড় করতে থাকে। এমন ভাবে গাড়ি থামিয়ে দেওয়ায় সিথি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে সায়নের দিকে তাকিয়ে নরম গলায় বলে ওঠে, কি হলো? প্রশ্নটা খুব সাধারণ, খুব স্বাভাবিক, কিন্তু এই মুহূর্তে সেটা সায়নের মাথার ভিতরে ছোট্ট একটা বিস্ফোরণ ঘটায়। সে একবার সিথির দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয় সামনে। কণ্ঠটা ঠান্ডা, কিন্তু ভিতরে চাপা তীক্ষ্ণতা। সিনিয়রের সাথে তোমার কি? প্রশ্নটা শুনে সিথি এক মুহূর্ত থেমে যায়। চোখে হালকা বিস্ময়, তবু নিজেকে সামলে নেয় সে। গলা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আসলে উনি 2 দিন আগেই আমার সাথে পরিচিত হয়েছেন। উনি নিজে থেকে আমার সাথে পরিচিত হতে এসেছিলেন। আর আজ দেখা হয়ে গেল, তাই কথা বলতে বলতে আসছিলাম। সায়নের বুকের ভিতর একটা টান টান অনুভূতি ছড়িয়ে পড়ে। রাগ, হ্যাঁ রাগ হচ্ছে তার, কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। শুধু এটুকু বুঝতে পারে ভিতরটা অস্থির হয়ে যাচ্ছে। শরীরের কোথাও যেন আগুন লেগে আছে, কিন্তু সেই আগুনের উৎস সে ধরতে পারছে না। সে দাঁত চেপে রাখে, অনুভূতি লুকিয়ে ফেলে, তারপর খুব ঠান্ডা গলায় প্রশ্ন করে, তুমি যে বিবাহিত, ছেলেটা জানে? শীতে এই প্রশ্নে এক মুহূর্তে হতভম্ব হয়ে যায়। চোখ বড় হয়ে আসে তার, বুকের ভিতরে একটা ধাক্কা লাগে, তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নেয়। গলা একটু নিচু করে বলে, না জানে না হয়তো, কারণ আমি তো বলিনি। উনি জিজ্ঞেসও করেনি। সায়ন নাক ফুলে একটা ছোট্ট শব্দ করে, ওকে। এই এক শব্দে কথোপকথন শেষ করে দেয় সায়ন। পরক্ষণে হঠাৎ করে সে অ্যাক্সিলারেটরের চাপ দেয়। গাড়ি ছুটে যায় সামনে, একেবারে অস্বাভাবিক স্পিডে। স্মৃতি চমকে ওঠে, সিট ধরে ফেলে। আরে, এত স্পিডে গাড়ি চালাচ্ছেন কেন? কণ্ঠে এবার ভয় স্পষ্ট, চোখে আতঙ্ক, কিন্তু সায়ন কোনো জবাব দেয় না, চুপচাপ শুধু সামনে তাকিয়ে আরো জোরে গাড়ি চালিয়ে যায়। স্মৃতি এবার আর সহ্য করতে পারে না, চোখ বন্ধ করে ফেলে। ঠোঁট কাঁপতে থাকে। আল্লাহ, আল্লাহ! গাড়ি তখন ছুটছে। কিছুক্ষণ পর হঠাৎ ব্রেক কষে গাড়ি থেমে যায়। ঝাঁকুনি খেয়ে সিধে সামনের দিকে একটু এগিয়ে যায়। শ্বাস দ্রুত হয়ে আসে তার। চোখ খুলে দেখে গাড়ি থেমে গেছে বাড়ির সামনে। সায়ন একদম নীরব, না তাকায় না কিছু বলে। সিঁথির দরজা খুলে নিচে নামে। পা দুটো একটু কাঁপছে তখনও। সে একবার পিছনে তাকায়, সায়ন গাড়ি স্টার্ট দিয়েছে। এক মুহূর্ত অপেক্ষা না করে সে চলে যায়। ধুলোর ভিতর মিলিয়ে যায় গাড়িটা। স্মৃতি থমকে দাঁড়িয়ে থাকে, চোখে বিস্ময়, মুখে অবিশ্বাস। প্রতিদিন তো এমন হয় না। প্রতিদিন তো সায়ন তাকে নামিয়ে দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে, তারপর ইচ্ছে মতো খোঁচা দেয়, রাগায়, দুপুরের খাবার খায়, একটু ঘুমায়, আর না হলে ফোন চালায়, তারপর সন্ধ্যার সময় বের হয়। কিন্তু আজ আজ নামলই না, উল্টো চলে গেল। স্মৃতি ঠোঁট উল্টে ফেলে, নিজের মনে বিড়বিড় করে ওঠে,
এই ছেলের মেজাজটা আসলে কি। কিছুক্ষণ সে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে বাড়ির ভিতরে পা বাড়ায়। কল রিসিভ করছে না সায়ন, বারবার একই ফলাফল। ফোনটা কানে ধরে অপেক্ষা করতে করতে সিথির ভ্রু কুঁচকে আসে। সায়ন কখনো এমন করে না, বিরক্ত বা রাগ হলেও রিসিভ করে। রাত বাড়ছে, ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে নির্দয়ভাবে। সিথি বারবার ফোনের দিকে তাকায়, আবার রেখে দেয়। বুকের ভিতরে এক অজানা অস্বস্তি ঘুরপাক খেতে থাকে। আজ বিকেলের ঘটনাটা বরাবর মনে পড়ছে তার। গাড়িতে ফেরার সময় সায়নের অস্বাভাবিক আচরণ, সেই ঠান্ডা গলা, হঠাৎ রাগ, সবকিছু যেন কোনো অদৃশ্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ঠিক কোথায় সমস্যা সেটা ধরতে পারছে না সে। সময় গড়িয়ে যায়, রাত আরো গভীর হয়। হঠাৎ দরজার কাছে শব্দ হতেই চমকে তাকায় সিথি। দরজা খুলে ভিতরে ঢুকে শাওন। সিথির চোখ স্পষ্টভাবে ঘড়ির দিকে চলে যায়। 12টা 35। মনের ভিতর জমে থাকা রাগটা মাথাচাড়া দিয়ে ওঠে। এত রাত ধরে ফেরা, ফোন না ধরা, সবকিছুর জন্য একটা প্রশ্ন গলার কাছে এসে আটকে যায়। কিন্তু সে কিছুই বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। সায়নের মুখটা শক্ত, গভীরতা যেন তার চোখে মুখে জমাট বেঁধে আছে। কোনো দিকে না তাকিয়েই সে নিজের জিনিসপত্র খুলতে শুরু করে। হাতঘড়িটা খুলে টেবিলে ছুঁড়ে ফেলে, শার্টটা খুলে একপাশে ছুঁড়ে দেয়। প্রতিটি কাজে একটা অস্থিরতা, একটা বিরক্তি স্পর্শ হয়ে ওঠে। আলমারি খুলে কাপড় নিয়ে সে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। পুরোটা সময় একটাও কথা হয়নি। ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। সিঁথি ধীরে উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে শার্টটা তুলে নেয়, হাত দিয়ে একটু ঝেড়ে ঝুড়িতে রেখে দেয়। তারপর টেবিলের উপর ছড়িয়ে থাকা ঘড়িটা ঠিক করে রাখে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। খেয়েছে কিনা সেটাও জানা হলো না। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে যায়, সায়ন বেরিয়ে আসে। ভেজা চুল থেকে পানি টপ টপ করে পড়ছে। এই দৃশ্যটা নতুন কিছু নয়। সেদিন নিজে থেকেই তোয়ালে এনে তার চুল মুছে দিয়েছে। সায়ন বিরক্ত হয়েছে, তবু জোর করে করেছে সে। আজও অভ্যাসবশত সে তোয়ালে হাতে তুলে ধরতে গেলে সায়ন এক ঝটকায় তোয়ালাটা টেনে নেয়। একবারও তাকায় না তার দিকে। নিজের মতো করে চুল মুছতে থাকে। সিঁথির ভিতরে জমে থাকা বিরক্তিটা আবার স্পষ্ট হয়ে ওঠে। চোখের রাগের ঝিলিক খেলে যায়। এই মানুষটা এমন কেন আচরণ করছে। সারাদিনের অদ্ভুত ব্যবহার, ফোন না ধরা সিঁথি, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা। তার দৃষ্টি স্থির হয়ে থাকে সায়নের উপর। কিন্তু সায়ন একবারের জন্যও তাকায় না। জানে ঘরে সে একাই আছে। এই উপেক্ষাটা সিথির ভালো লাগে না। একটা সময় পর্যন্ত সে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কারণবিহীন এই দূরত্ব, এই এড়িয়ে চলা, এটা তার স্বভাবে নেই। সিথি আর চুপ করে থাকতে পারল না। এগিয়ে গিয়ে সায়নের সামনে দাঁড়ায় সে। সায়ন ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। সিথি বলে ওঠে, কি হয়েছে, কি সমস্যা? এরকম করে ইগনোর করছেন কেন? সায়ন কোনো উত্তর দেয় না, চোখ সরিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চায়। কিন্তু এবার সিথি তাকে যেতে দেয় না। দূরত্ব হাত বাড়িয়ে সায়নের কবজি ধরে ফেলে। তার কণ্ঠে এবার দৃঢ়তা। কোনো সমস্যা হলে সেটা বলা প্রয়োজন। এভাবে চুপ করে থাকলে তো সমস্যার সমাধান হবে না। সায়ন হাত ছাড়ানোর চেষ্টা করে। গলায় চাপা রাগ, কোনো সমস্যা নেই, হাত ছাড়ো। সিথির ভ্রু কুঁচকে যায়। এই এড়িয়ে যাওয়া, এই অস্বীকার, সবকিছুই তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এমন করছেন কেন আজ? কি হয়েছে? কিছু না বললে আমি বুঝবো কিভাবে? সায়ন রেগে তাকায় তার দিকে। চোখ দুটো লালচে, দৃষ্টিটা তীক্ষ্ণ। তুমি বিবাহিত না? স্বামী আছে না তোমার? তাহলে ভার্সিটিতে গিয়ে সিনিয়রদের সাথে এত কথা বলার কি দরকার? হাসাহাসি কি প্রয়োজন? কথাগুলো আঘাতের মতো এসে লাগে সিথির গায়ে। সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সায়নের দিকে। ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে যায়। এর আগেই দূরতেই অস্বাভাবিক আচরণ, সবকিছুর কারণ এটাই। সায়নের চোখে আবার সেই লালচে রাগ জমতে থাকে। সিথির ঠোঁটের কোণে হালকা কাঁপন আসে। তাতে আপনার কি? আপনার কথা সঠিক। আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে, কিন্তু সেগুলো তো শুধু নামেই। কখনো আমাকে স্ত্রীর মূল্যায়ন দিয়েছেন? কথাগুলো বলেই চুপ হয়ে যায় সিথি। সায়নের চোখের দিকে দৃষ্টি বদলে যায়। রাগটা যেন ধীরে ধীরে মুছে গিয়ে জায়গা নেয় অস্বস্তিতে। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না। কারণ এই প্রশ্নের উত্তর তার কাছে সত্যিই নেই। সিথি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে চাইল না। বুকের ভিতর জমে থাকা অপমান আর অভিমান নিয়ে সে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই পিছন থেকে সায়নের হাত
তার কবজিটা শক্ত করে ধরে টান দেয়। অপ্রস্তুত স্মৃতি ভারসাম্য রাখতে পারে না, হঠাৎ টানে সে সোজা গিয়ে সায়নের বুকের সাথে আছড়ে পড়ে। এক মুহূর্তে সবকিছু থেমে গেল যেন। স্মৃতির বুকের ভিতর দগদগ শব্দ বাড়তে লাগে, ভয়, বিস্ময় আর অচেনা এক অনুভূতি মিশে গিয়ে তাকে স্থির করে দেয়। ধীরে ধীরে মাথা তুলে সে তাকায় সায়নের দিকে। সায়নের চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, গাঢ়। সে নিচু গলায় বলল, কি বললে তুমি? স্মৃতির চোখে তখনও রাগের আঁচ রয়ে গেছে, কণ্ঠ কাঁপলেও সে নিজেকে সামলে নেয়। ভুল কিছু বলেছি? কখনো আমাকে স্ত্রী হিসেবে মূল্যায়ন দিয়েছেন, আর আমি তো পরকীয়া করছি না। সামান্য কথা হয়েছে, সেটাও লুকিয়ে না। সবটাই তো জানেন আপনি, অথচ এমনভাবে রিয়াক্ট করছেন যেন আমার কোনো ব্যাখ্যা দেওয়ার অধিকার নেই। সায়ন কিছু বলতে গিয়ে থেমে যায়, ঠোঁট নড়ে কিন্তু শব্দ বের হয় না। হঠাৎ করে সমস্ত যুক্তি কোথাও হারিয়ে গেছে। সিথি এবার হাত ছাড়ানোর চেষ্টা করে। হাত ছাড়ুন, আমি ঘুমোবো। কিন্তু সায়ন হাত ছাড়ে না। সে শুধু তাকিয়ে থাকে। সিথির চোখে পানি জমে উঠেছে, টলমল করছে সে পানির আভায়। তার চোখ আরো গভীর হয়ে উঠছে, নাক আর ঠোঁট হালকা লাল হয়ে গেছে। সিথি বিরক্ত হয়ে আবার বলে, হাত ছাড়ছেন না কেন? প্লিজ ছাড়ুন, ঘুম পাচ্ছে আমার। তবুও সায়ন নড়ে না। সে প্রথমবারের মতো মন দিয়ে সিথিকে দেখছে, এই মেয়েটাকে যার সাথে তার সম্পর্ক শুধু একটা নামমাত্র বন্ধনে আটকে ছিল, আজ হঠাৎ করে নতুন করে চিনতে ইচ্ছে করছে। সিথির মুখটা কোমল লাগছে তার কাছে, চোখে জল জমে থাকা অবস্থায় তাকে যেন আরো বেশি সুন্দর লাগছে। ধীরে ধীরে সায়ন নিজে অন্যর হাতটা তুলে সিথির মুখে রাখে, আলতো করে তার চিবুক ঘুরিয়ে নিজের দিকে নেয়। সিথি হতবাক হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সে। সায়নের শ্যামবর্ণ মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে। সিথি সেই হাসির দিকে তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে এতদিনে অনেক রূপে দেখেছে, রাগী, নির্লিপ্ত, দূরত্বে ভরা, কিন্তু এমন হাসি কখনো না। এক মুহূর্ত দেরি না করে সায়ন ধীরে ধীরে ঝুঁকে আসে, তার ঠোঁট ছুঁয়ে যায় সিথির কপালে। একটা ছোট্ট নরম চুম্বন। মুহূর্তেই সিথির পুরো শরীর কেঁপে ওঠে, যেন ভিতরে কোথাও জমে থাকা সব অনুভূতি একসাথে জেগে উঠেছে। এটাই তার জীবনে প্রথমবার স্বামীর স্পর্শ। তার চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে। সায়ন একটু ঝুঁকে এসে তার কানের কাছে মুখ নিয়ে খুব আস্তে ফিসফিস করে বলে, কখনো সংসার বাঁধতে চাইনি, ইচ্ছেও ছিল না, কিন্তু তোমার মতো রূপবতী রাজকুমারী দিন দিন আমাকে হারিয়ে দিচ্ছে। এই সংসার নামের দায়ে বেঁধে ফেলছে। এই পরাজয়ে খুশি হব নাকি রেগে যাব বুঝতে পারছি না। বিকালটা গড়িয়ে যাচ্ছে, আকাশের রোদ নরম হয়ে এসেছে, হালকা বাতাস ছাদের কোণ ছুঁয়ে যাচ্ছে। সেই ছাদেই চুপচাপ দাঁড়িয়ে আছে সিথি। আজ তার মনটা হালকা লাগছে, কারণটা সে নিজেও ঠিক করে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু অনুভব করতে পারে খুব স্পষ্টভাবে। গত রাতের কথা মনে পড়তেই তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে ওঠে। সায়ন, এই মানুষটাকে সে যেন নতুন করে চিনেছে। এতদিনের দূরত্ব, উদাসীনতা, সবকিছুর ভিতর থেকেও এমন একটা কোমল দিন লুকিয়ে ছিল, সেটা সে কল্পনাও করেনি। কপালে সেই নরম চুম্বন, তারপর গালে হঠাৎ করে এমন স্পর্শে স্মৃতি ভয়ে কেঁপে উঠছিল। শরীরটা শক্ত হয়ে উঠছিল মুহূর্তেই, কিন্তু সায়ন থেমে গিয়েছিল। সে বুঝেছিল স্মৃতির অস্বস্তি। আর একটু এগোয়নি, শুধু হালকা একটা হাসি দিয়ে তাকে জড়িয়ে নিয়েছিল। সেই আলতো জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিল তারা। ভাবতেই স্মৃতির বুকের ভিতরটা কেমন নরম হয়ে আসে। এই তো সেই মানুষ যে বিয়ের রাতে মাতাল হয়ে বাসর ঘরে ঢুকেছিল, চোখে মুখে ছিল অবহেলার অনাগ্রহ। আর আজ সেই মানুষটাই এতটা বদলে গেছে নাকি? বদলটা ধীরে ধীরে হচ্ছিল, শুধু সে বুঝতে পারেনি। ভাবের কথাগুলো হঠাৎ করে মনে পড়ে যায় তার। নারীর মায়া অনেক শক্তিশালী। শীতে একটু হেসে ফেলে, হয়তো সত্যিই তাই। হয়তো এই সম্পর্কটা, এই বন্ধনটা চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। অজান্তেই দুইজন মানুষ একসাথে হাঁটতে শুরু করে। একসময় এসে বুঝতে পারে পথটা আলাদা নয় আর। আকাশে অন্ধকার নেমে আসতে শুরু করলে স্মৃতি ধীরে ধীরে ছাদ থেকে নেমে আসে। রুমে ঢুকে দরজা বন্ধ করে কিছুক্ষণ পর চুপ করে বসে থাকে, তারপর ফোনটা হাতে তুলে নেয়। সায়নকে কল করে। 2 বার রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ হয়।
আসসালামু আলাইকুম। সিথি আস্তে করে বলে, ওয়ালাইকুম আসসালাম। সিথি হালকা করে বলে, মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়তে যান। ওপাশে এক মুহূর্ত নীরবতা, তারপর সায়নের উত্তর, আমি এখন মসজিদের সামনেই দাঁড়িয়ে আছি। সিথির ঠোঁটে হাসি ফুটে ওঠে, একটু স্বস্তি পায় সে। আচ্ছা, আমিও তাহলে নামাজ পড়বো, রাখছি। সে ফোন কাটতে যাবে ঠিক তখনই, শোনো। সিথি থেমে যায়। একটু বিরক্তি, তারপর সায়নের কণ্ঠ আগের চেয়ে নিচু। আজ শাড়ি পরবা? প্রশ্নটা শুনে সিথি একদম স্থির হয়ে যায়, ভ্রু কুঁচকে সে যায়, হালকা কেন? ওপাশ থেকে ছোট্ট উত্তর আসে এমনি। তারপর কল কেটে যায়। সিথি কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থাকে। আজ শাড়ি? হঠাৎ করে এমন কথা কেন বলল সে? মনের ভিতর একটা কাঁপন কাজ করে। লজ্জা, কৌতূহল আর অচেনা এক অনুভূতি মিলেমিশে যায়। কিছুক্ষণ চুপ করে বসে থেকে সিথি উঠে দাঁড়ায়, ফোনটা টেবিলে রেখে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় অজু করার জন্য। রাতটা আজ অন্যরকম। সময়ের হিসেব অনুযায়ী ঘড়ির কাঁটা তখন 11:17-তে থেমে আছে। তবুও সায়নের কাছে এটা অস্বাভাবিকভাবে তাড়াতাড়ি মনে হচ্ছে। দিনের পর দিন গভীর রাতে ফেরা মানুষটির কাছে এই সামান্য আগেভাগে আসাটাও এক নতুন অভ্যাসের শুরু। রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই সে থমকে দাঁড়ায়। জানালার পাশে দাঁড়িয়ে আছে এক নারী, নিঃশব্দ, স্থির, নিজের ভিতর ডুবে থাকা। লাল শাড়ির আচ্ছাদনে ঢাকা তার শরীরটা যেন মৃদু বাতাসে দুলে উঠছে। বাইরে তাকিয়ে থাকা সেই দৃষ্টিতে এক ধরনের শান্তি, আবার অদৃশ্য এক অপেক্ষার ছায়াও মিশে আছে। সায়নের উপস্থিতি সে এখনো টের পায়নি, কিন্তু সায়ন যেন সময়ের ভেতর আটকে গেছে। এই নারী, এই লাল শাড়িতে মোড়া অবয়ব, এ কি সত্যিই তার পরিচিত কেউ, নাকি সম্পূর্ণ নতুন কেউ, যার সঙ্গে তার পরিচয়ই হয়নি এতদিন? সিথি। নিজের স্ত্রীর নামটা মনের ভিতর ধীরে ধীরে উচ্চারিত হয়, কিন্তু সেই নামের সাথে এই রূপটাকে মিলাতে তার কেমন যেন সময় লাগছে। লাল শাড়িটা তার ফর্সা শরীরকে এমনভাবে জড়িয়েছে যেখানে প্রতিটি ভাঁজ আলাদা করে নজর কাড়ে। গলায় সরু সোনার চেন, তার সাথে ছোট্ট লকেট, অত্যন্ত সাধারণ, তবুও চোখ সরানো কঠিন। হাতে মাত্র দুটো সোনার চুড়ি, কানে ছোট্ট দুল, কোনো আড়ম্বর নেই, তাও এক পরিপূর্ণতা। চুলগুলো খোলা, এলোমেলো নয়, আবার অতিরিক্ত সাজগোজও নয়, স্বাভাবিক, কিন্তু তাতেই যেন তার সৌন্দর্য আরো গভীর হয়ে উঠেছে। সায়নের বুকের ভিতর হালকা একটা ধাক্কা লাগছে। এতদিন সে কি দেখছে, কিভাবে দেখছে, কেন এই রূপ তার চোখে ধরা পড়েনি আগে? একই মানুষ, একই মুখ, একই উপস্থিতি, তবুও আজ যেন সবকিছু নতুন, অচেনা, অথচ অদ্ভুতভাবে নিজের। ঠিক তখনই স্মৃতি ঘুরে দাঁড়ায়, চোখে চোখ পড়তে সে থমকে যায়। সায়নকে দেখে তার মুখে হালকা বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। সে হয়তো এমন দৃষ্টি আশা করেনি, এমন গভীর, স্থির, প্রায় স্পর্শের মতো অনুভূত হয় এমন দৃষ্টি। সায়নের চোখ দুটো যেন নড়ছে না, সেখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো বিরক্তি নেই সেই চেনা দূরত্ব, বরং আছে এক ধরনের মুগ্ধতা, যা সে নিজেও হয়তো আগে কখনো অনুভব করেনি। সেই দৃষ্টির তীব্রতায় সিথির শরীরের ভিতর কেমন শিরশিরে একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। সায়ন ধীরে ধীরে এগিয়ে আসে। দূরত্বটা কমতে থাকলে সিথির বুকের ভিতর কেমন অজানা এক কাঁপন ছড়িয়ে পড়ে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু শরীরের ভিতরের অস্থিরতাটা লুকাতে পারে না। সায়ন একদম সামনে এসে দাঁড়ায়, এতটা কাছে যেখানে দুজনের নিঃশ্বাসও একে অপরকে ছুঁয়ে যায়। ঠিক তখনই সিথির নাকে লাগে সেই গন্ধ, তীব্র, পরিচিত, অস্বস্তিকর সিগারেট। মুহূর্তেই তার মুখের হাসিটা মিলিয়ে যায় চোখের ভিতরের নরম আলো নিভে গিয়ে জায়গা নেয় অস্বস্তি আর বিরক্তি, যেন একটু আগের সমস্ত সুন্দর অনুভূতিগুলো হঠাৎ করে কোথাও হারিয়ে গেল। সায়ন হাত বাড়িয়ে স্মৃতির মুখ ছুঁতে যায়, কিন্তু তার আগে স্মৃতি এক পা সরে দাঁড়ায়। এই আচরণে শাওন থমকে যায়, ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। স্মৃতি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর নিচু গলায় বলে ওঠে, আপনার শরীর থেকে সিগারেটের তীব্র গন্ধ আসছে। সায়ন আস্তে করে জিভ কামড়ে ধরে, তার চোখ একবার স্মৃতির মুখে গিয়ে থামে। স্মৃতির মুখ গোমড়া, ঠোঁট শক্ত করে চেপে আছে। স্মৃতির কণ্ঠ নরম হয়ে আসে। স্মৃতি এবার তাকায় তার দিকে, চোখে হালকা কষ্টের ছাপ, কণ্ঠে চাপা অভিমান। আপনি সিগারেট খাওয়া কবে ছাড়বেন? একদম পছন্দ না আমার। প্রথম দিন যেদিন মদ খেয়ে এসেছিলেন, সেটা ভুলতে চাই সব সময়, কিন্তু আপনার শরীর থেকে এই গন্ধ আসলে সেই রাতটা বারবারই মনে পড়ে যায় আমার। শেষের কথাগুলো বলতে বলতে তার গলা একটু কেঁপে ওঠে। সায়ন চুপ করে শোনে। তার চোখের দৃষ্টি বদলে যায়। সে ধীরে একটা
দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর আস্তে করে হাত বাড়িয়ে স্মৃতির কোমরে রাখে। স্মৃতি এবার সরে যায় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। সায়ন তাকে নিজের কাছে টেনে নেয়, দূরত্বটা আরো মিলিয়ে যায়। ধীরে ধীরে সায়ন ঝুঁকে আসে স্মৃতির নাকের উপর, খুব ছোট্ট একটা চুমু এঁকে দেয়। সায়ন খুব আস্তে করে বলে, আমি চেষ্টা করব, আমার সবটুকু দিয়ে চেষ্টা করব এটা বদলাতে, কিন্তু অনেক দিনের অভ্যাস তো, একটু সময় লাগবে। স্মৃতি চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। এই মানুষটা যে এক সময় তাকে এড়িয়ে চলতো, দূরে রাখতো, আজ তার জন্য নিজেকে বদলানোর কথা বলছে। তার দৃষ্টি স্থির হয় শাওনের চোখে, কিছু না বললেও যেন অনেক কিছু বলে ফেলেছে সে। স্মৃতি কিছুক্ষণ চুপ করে সায়নের চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে একটু দ্বিধা মিশ্রিত কণ্ঠে বলল, সত্যি ছাড়বেন আপনি? সায়ন সরাসরি কোনো উত্তর দিল না, বরং আলতো করে এগিয়ে এসে স্মৃতির গালে একটা নরম চুমু এঁকে দিল। তারপর নিচু স্বরে বলল, ছাড়বো, একটু সময় দাও। স্মৃতির ঠোঁটে হালকা একটা হাসি ফুটে ওঠে। সে মাথা নেড়ে বলে, ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে আসুন। সায়ন আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর সে ফিরে এলো, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। বিছানায় বসতেই সে হাত বাড়িয়ে স্মৃতিকে নিজের কাছে টেনে নেয়, তারপর কোলে বসায় আচমকা। এই টানে স্মৃতি একটু চমকে গেলেও কিছু বলল না, বরং চুপচাপ তোয়ালে দিয়ে সায়নের ভেজা চুল মুছতে শুরু করে। সায়ন স্থির হয়ে বসে রইল। চুল মোছা শেষ হতেই সায়ন হঠাৎ করে তোয়ালেটা স্মৃতির হাত থেকে নিয়ে পাশে থাকা সোফার দিকে ছুঁড়ে ফেলল। এই দৃশ্য দেখে স্মৃতির ভ্রু কুঁচকে যায়। সবসময় ঘর নোংরা করেন কেন? আপনি বড্ড অগোছালো। সায়নের ঠোঁটে হালকা একটা হাসি ফুটে ওঠে। সে হাত বাড়িয়ে স্মৃতির চোয়ালের উপর আলতো করে স্পর্শ রাখে। স্পর্শটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে স্মৃতির বুকের ভিতরটা কেমন কেঁপে ওঠে। লজ্জায় তার চোখ নামিয়ে এলো। সায়ন নরম গলায় বলল, আমার নিজেকে এত গোছানোর প্রয়োজন নেই। সারা জীবনই বড্ড অগোছালো আমি। আর আমাকে গোছানোর জন্য তুমি তো আছো। দেখছো না কয়েকদিনে কতটা গুছিয়ে ফেলেছো, বাকিটা না হয় তুমি গুছিয়ে নিও। স্মৃতি কিছু বলার আগে সায়ন তার দিকে ঝুঁকে এলো। মুহূর্তের ভিতরের দূরত্বটা মিলিয়ে গেল। স্মৃতির শ্বাস আটকে গেল। তারপর খুব আস্তে, খুব ধীরে সায়নের ঠোঁট ছুঁয়ে গেল স্মৃতির ঠোঁট। প্রথম স্পর্শটা ছিল নরম, কিন্তু পরের মুহূর্তেই সেই স্পর্শ গভীর হয়ে ওঠে। সায়নের আঙ্গুল শক্ত হয়ে চেপে ধরল স্মৃতির কোমর, তাকে আরো কাছে টেনে নেয়। স্মৃতি অপ্রস্তুত হয়ে দুই হাত তুলে সায়নের কাছ চেপে ধরে। তার চোখ বন্ধ হয়ে এলো। বুকের ভিতর ধক-ধক শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল। সায়ন থামল না, তার ঠোঁট ছুঁয়ে রইল, কখনো নরম, কখনো একটু গভীর। সেই স্পর্শে অচেনা এক উষ্ণতা ছড়িয়ে পড়ল স্মৃতির শরীর জুড়ে। খবরটা কানে আসতে প্রচন্ড খুশি হয়ে যায় স্মৃতি। মুহূর্তের ভিতর যান তার মন উড়ে চলে যায় বহু দূরে, নিজের বাড়িতে, যেখানে তার শৈশবের অগণিত স্মৃতি ছড়িয়ে আছে। আজ ভোর রাতেই সে ফুপি হয়েছে। দাবাই আর ভাবির কোল আলো করে এসেছে একটি ছোট্ট ছেলে। খবরটা শুনে প্রথমে যেন বিশ্বাসই হচ্ছিল না তার। এই তো সেদিন ভাবির পেটের বাচ্চা। নড়াচড়া নিয়ে সবাই কত কথা বলছিল, হাসাহাসি করছিল। তখন 6 মাস সময় পেরিয়ে আজ সেই ছোট্ট প্রাণ পৃথিবীর আলো দেখছে। সময় সত্যিই কত দ্রুত চলে যায়। স্মৃতির বুকের ভিতর অদ্ভুত এক টান অনুভব হয়। তাদের বাড়ির প্রথম সন্তান, প্রথম উত্তরসূরি ভাবতেই তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আবার চোখ চিকচিক করে ওঠে জল। সে আর নিজেকে সামলাতে পারছে না, মনে হচ্ছে এখনই ছুটে যাই, সেই ছোট্ট শিশুটিকে কোলে নেই। তার নরম গায়ের গন্ধটা অনুভব করে। আজ আর ভার্সিটিতে যায়নি স্মৃতি, যাওয়ার মতো মনে ছিল না মনটা। শুধু ছুটে চলে যেতে চাইছে গ্রামে, নিজের বাড়িতে। কতদিন হয়ে গেল যাওয়া হয় না। এই নতুন খবর যেন সেই পুরনো টানকে আরো তীব্র করে তুলছে। বুকের ভিতরটা ব্যাকুল হয়ে উঠছে বারবার। ঠিক তখনই দরজা খুলে ভিতরে ঢুকে সায়ন। স্মৃতি মুখ তুলে তাকায়। সায়ন কোথায় গিয়েছিল সেটা সে জানে না। স্মৃতি দ্রুত উঠে দাঁড়ায়, প্রায় দৌড়ে এগিয়ে যায় সায়নের দিকে। সায়ন ভ্রু সামান্য কুঁচকে তাকায় তার দিকে। সকাল থেকে মেয়েটাকে সে খেয়াল করছে, আজ বেশ উজ্জ্বল লাগছে তাকে। স্মৃতি আর দেরি না করে বলে ওঠে, আমি বাড়িতে যেতে চাই সায়ন। সায়নের ঠোঁটের কোণে হালকা বাঁক এনে বলে, এখন কি রাস্তায় আছো? আমি আমার গ্রামে যাওয়ার কথা বলছি। আমার ছোট্ট ভাইপো হয়েছে, আমি তাকে দেখতে যেতে চাই। সায়নের মুখের ভাব বদলায় না, বরং সে একরকম নির্লিপ্ত গলায় বলে ওঠে,
কোনো দরকার নেই, তোমার বিয়ে হয়েছে মন চাইলে, এখন বাপের বাড়ি যেতে পারবে না তুমি, চুপচাপ বসে থাকো। কথাগুলো যেন দাঁড়ালো কিছুর মতো এসে বিঁধে যায় সিথির বুকে, এসে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেন ঠিক বুঝতে পারে না এইমাত্র কি শুনলো সে। এতটা ঠান্ডা, এতটা নির্দয়ভাবে কথা বলল সায়ন, একটা মুহূর্ত আগেও যার বুক ভরা আনন্দে ভরেছিল, সেই অনুভূতিটা যেন হঠাৎ করে নিভে যায়। জায়গা নেয় গভীর কষ্ট। সায়ন আর একবারও তার দিকে তাকায় না, যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সোজা ওয়াশরুমের দিকে চলে যায় স্মৃতি, তখনও একই জায়গায় দাঁড়িয়ে। তার চোখ ধীরে ধীরে ভিজে উঠছে, ঠোঁট কাঁপছে সামান্য। সে চোখ বন্ধ করে নেয়, নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু বুকের ভিতরের কষ্টটা থামানো কঠিন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে আর থাকতে পারে না, ঘুরে দাঁড়ায়, তারপর দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তার চোখ থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই সিথির চোখ পড়ে ডাইনিং টেবিলের উপর, টেবিল ভর্তি করে রাখা অনেকগুলো প্যাকেট, ফলের ঝুড়ি, মিষ্টির বাক্স, রঙিন কাগজে মোড়া নানান প্যাকেট। টেবিলের পাশে দাঁড়িয়ে শিরিনা ইয়াসমিন সেগুলো একে একে গুছিয়ে দেখছিলেন। সিথিকে দেখতে পেয়ে তিনি মাথা তুলে তাকালেন, স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন তিনি, কি হলো, তুই নিচে কেন মা? রেডি হোসনি এখনো? সিথি কিছুটা হতভম্ব গলায় বলল, রেডি? কিসের জন্য? শিরিনা ইয়াসমিন ভ্রু কুঁচকে একটু অবাক হওয়ার স্বর করে বললেন, কিসের জন্য মানে? ভাইয়ের ছেলেকে দেখতে যাবি না নাকি? সায়নও তো রেডি হতে উপরে গেল। কথাগুলো যেন একসাথে এসে ধাক্কা দেয় সিথির মনে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে স্পষ্ট বিস্ময়। কিছুক্ষণ আগের সেই কথাগুলো, সায়নের ঠান্ডা নিষেধ হঠাৎ করেই এলোমেলো হয়ে যায় তার ভিতর। শিরিনা ইয়াসমিনের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। তিনি প্যাকেটগুলোর দিকে ইশারা করে বললেন, এই দেখ, সায়ন আর আঁখি গিয়ে তোর বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসব কেনাকাটা করে এনেছে। ফল, মিষ্টি, বাচ্চার জন্য দুধ, বাচ্চার জামা কাপড়। আর শুধু তাই না, তোদের বাড়ির সবার জন্য কাপড় কিনে এনেছে। প্রতিটি কথার সাথে সাথে স্মৃতির চোখ আরো বড় হয়ে ওঠে, অবাক হওয়ার সীমা যেন পেরিয়ে যায় সে। এতক্ষণে তার বুকের ভিতরের কষ্টটা নরম হয়ে আসে, জায়গা করে নেয় অন্য এক অনুভূতি, অচেনা, উষ্ণ, মায়াভরা। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দগুলো গলায় আটকে যায়, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে প্যাকেটগুলোর দিকে। শিরিনা ইয়াসমিন আবার বললেন, তাড়াতাড়ি যা, রেডি হয়ে নে, সকাল সকাল বেরিয়ে যাবে, না হলে আবার দেরি হয়ে যাবে। শীতের চোখ ভরে ওঠে জলে, তবে এই জল আগের মতো কষ্টের নয়, বরং গভীর আনন্দের। ঠোঁট কাঁপতে কাঁপতে সে মাথা নাড়ে, এক মুহূর্ত দেরি না করে ঘুরে দাঁড়ায় সে। দ্রুত পায়ে আবার সিঁড়ির দিকে এগিয়ে যায়, প্রতিটি ধাপ যেন তার ভিতরের আনন্দকে আরো ত্বরান্বিত করে তোলে। উপরে উঠতে উঠতে তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, সায়ন কি তাহলে সত্যি? উত্তরটা পুরোপুরি বুঝে উঠতে না পারলেও তার ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে ওঠে। উপরে উঠে দরজাটা আলতো করে ঠেলে ভিতরে ঢুকতেই শীতের চোখ আটকে গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। সায়ন পুরোপুরি তৈরি, কালো পাঞ্জাবির সঙ্গে সাদা চুড়িদার, চোখে পড়ার মতো একটা অভিজাত্য আছে তার মধ্যে। আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে সে পারফিউম স্প্রে করছে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা শীতের বুকটা হঠাৎ করেই ভরে ওঠে এক অদ্ভুত অনুভূতিতে। দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে সায়নকে, অপ্রস্তুত না হয়ে বরং সায়নের ঠোঁটে ভেসে ওঠে হালকা একটা হাসি। সে আয়নার দিকে তাকিয়েই বুঝতে পারে এই আলিঙ্গনে কতটা অনুভূতি জমে আছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সে, ঘুরতেই আবার তাকে জড়িয়ে ধরে সিথি আরো শক্ত করে। সায়নও এবার আর কিছু বলেন না, 2 হাত তুলে নিঃশব্দে জড়িয়ে ধরে তাকে। কিছুক্ষণ পর সায়ন আলতো করে সিথিকে একটু সরিয়ে নেয়। সিথির চোখ ভেজা, হালকা হেসে সে হাত বাড়িয়ে সিথির চোখের কোণে জমে থাকা জল মুছে দেয়। নরম গলায় বলে ওঠে, আনন্দের সময় কেউ কান্না করে। সিথি কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে তার দিকে, চোখে এখনো ঝিলমিল করছে অনুভূতির রেশ। সায়ন একটু ঝুঁকে আসে, স্বরটা আরো কোমল হয়ে ওঠে ওর। তখন আমার কথায় কষ্ট পেয়েছিলে তাই না? সিথি ধীরে ধীরে মাথা নাড়ে, তারপর আস্তে করে বলে, তখন যতটা কষ্ট পেয়েছিলাম এখন তার থেকেও বেশি খুশি লাগছে।
একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে সায়নের ঠোঁটে। সে আর কিছু না বলে শুধু বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, না হলে যেতে যেতে সন্ধ্যা লেগে যাবে। যাচ্ছি। ঠিক তখনই সায়ন হঠাৎ এগিয়ে এসে স্মৃতির ঠোঁটে আলতো করে একটা চুমু এঁকে দেয়। মুহূর্তটা এতটাই অপ্রত্যাশিত যে স্মৃতি কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। তারপর লজ্জা মেশানো হালকা একটা হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। সে আলমারির দিকে এগিয়ে যায়, একটা শাড়ি বের করে পরে নেয়। সায়ন চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিজেই এগিয়ে এসে স্মৃতির আঁচলটা ঠিক করে দেয়। চুলগুলো গুছিয়ে দেয়, কানের পাশে আলতো করে সরিয়ে দেয় এলোমেলো গোছা। স্মৃতি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না, শুধু মন দিয়ে উপভোগ করে প্রতিটি মুহূর্ত। তার চোখে আবারও জল আসে, তবে এবার সেটা কষ্টের নয়, শুধুই ভালোবাসার। স্মৃতির পুরো পৃথিবীটা যেন এই মুহূর্তে এসে আটকে গেছে ছোট্ট একটা শিশুর মধ্যে। প্রায় ১ ঘন্টা হতে চলছে, তবুও সে একবারের জন্য বাচ্চাটাকে কোলে থেকে নামায়নি। বুকের কাছে শক্ত করে আগলে রেখেছে। তার চোখ স্থির হয়ে আছে ছোট্ট মুখটার দিকে। গোলাপি ঠোঁট, নরম গাল আর পিটপিট করে তাকানো ছোট্ট চোখ, প্রতিটি জিনিসই তার কাছে অবিশ্বাস্য সুন্দর লাগছে। বাচ্চাটাও যেন বুঝতে পারছে এই মানুষটা তার আপন। মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে স্মৃতির দিকে, আবার হালকা নড়ছে। সেই নড়াচড়াতেই স্মৃতির ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠছে বারবার। বাচ্চাটা একদম সাকিব আর স্মৃতির মতো হয়েছে। স্মৃতি আলতো করে শিশুটার কপালে ঠোঁট ছোঁয়ায়, চোখে জমে ওঠে মায়া। দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল সায়ন। সে চুপচাপ তাকিয়ে আছে স্মৃতির দিকে। মেয়েটার মুখে এমন উচ্ছ্বাস, এমন তৃপ্তি, যেন এই ছোট্ট মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সায়নের চোখে এরকম নরম দৃষ্টি খেলে যায় হয়তো সে নতুন করে চিনতে চেষ্টা করছে স্মৃতিকে। ঠিক তখনই উর্মি এগিয়ে আসে। উর্মি বলে, সায়ন অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে স্মৃতি, ওকে রুমে নিয়ে যা, ফ্রেশ হবে তো ছেলেটা। স্মৃতি মুখ তুলে তাকায়, কিন্তু খুব একটা গুরুত্ব না দিয়ে আবার বাচ্চাটার দিকেই মন দেয়। নরম গলায় বলে সে, ও যাক, আমি আর একটু থাকি। উর্মি কিছু বলার আগেই তানিয়া বেগম এগিয়ে আসেন। তিনি আলতো করে বাচ্চাটাকে স্মৃতির কোল থেকে তুলে নেন। তিনি বলেন, আর একটু না, ১ ঘন্টা হয়ে গেল জামাই বসে আছে। আগে ওকে রুমে নিয়ে যা, ফ্রেশ হোক, নাস্তা করুক, তারপর আবার কোলে নিস। স্মৃতির মুখটা সঙ্গে সঙ্গে গোমড়া হয়ে যায়, চোখে মুখে স্পষ্ট অনিচ্ছা। সে একবার অসহায়ভাবে সায়নের দিকে তাকায়। সায়ন হালকা গলায় বলে ওঠে, সমস্যা নেই আম্মা, ওর একটু কোলে নিক। কিন্তু উর্মি এবার একটু কড়া স্বরে বলে, পরে আবার নেবে, এখন আগে যাও। স্মৃতি যা। আর কিছু বলার থাকে না স্মৃতি। সে একবার তাকায় তার ছোট্ট ভাইপোর দিকে, তারপর উঠে দাঁড়ায় সে। ঠোঁট ফুলিয়ে একটু অভিমান নিয়ে সায়নের দিকে তাকিয়ে বলে, চলুন। স্মৃতি বেরিয়ে যায়। সায়ন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর নিঃশ্বাস ফেলে কেউ পা বাড়ায় তার পেছনে। রুমে ঢুকে স্মৃতি আলমারির পাশে ছোট্ট টেবিলটার উপর লাগেজটা তুলে রাখলো। স্মৃতি লাগেজ খুলে কাপড় বের করতে লাগে। এক পাশে সায়নের জামা, অন্য পাশে নিজের শাড়ি। জামা রাখছে সে, মুখে এখনো লেগে আছে। ছোট্ট ভাইপোটাকে কোলে নেওয়ার সে আনন্দের ছাপ। ঠিক তখনই দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সায়ন হালকা গলায় বলে উঠল, ম্যাডাম বাচ্চা খুব পছন্দ করেন মনে হচ্ছে। কাপড় ভাঁজ করতে করতেই স্মৃতি মুখ তুলে তাকায় তার দিকে। চোখে মুখে এখনো সেই উচ্ছ্বাস রয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে বলল, প্রচন্ড। সায়নের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। সে কয়েক পা এগিয়ে এসে বিছানার পাশে বসে বলে ওঠে, তাহলে তো ম্যাডামকে খুব শীঘ্রই একটা বাচ্চা উপহার দিতে হয়। কথাটা শুনতেই স্মৃতির হাত থেমে যায়। মুহূর্তের ভিতর কান পর্যন্ত লাল হয়ে উঠল, তার বুকের ভিতরটা ধক করে উঠল লজ্জায়। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে আবার কাপড় গুছাতে ব্যস্ত হয়ে গেল। সায়ন চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। মেয়েটার এই লজ্জা পাওয়া মুখটা তার ভীষণ পছন্দ। গাল দুটো লাল হয়ে গেলে স্মৃতিকে কেমন অন্যরকম সুন্দর লাগে। হালকা হেসে সে ডাকলো, স্মৃতি, তোমাদের গ্রামটা আমার ভালোভাবে দেখা হয়নি, এবার ঘুরিয়ে দেখিও তো। স্মৃতি এবার একটু ঘুরে তাকায়। ঠোঁটের কোণে ক্ষীণ অভিমান মেশানো হাসি ফুটে ওঠে। এর আগের বাড়ি তো দেখাতে পারতাম, কিন্তু আপনি যেভাবে ভাব করে থাকতেন, তো কি আর দেখাবো। সায়ন হেসে ফেলে আস্তে করে বলে, তারপর মাথাটা সামান্য নিচু করে বলল, কি আর করবো বলো, তখন আমি এই বিয়ে নিয়ে খুব ডিস্টার্ব ছিলাম।
কথাটা শুনে সিথি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা, আপনি আমাকে ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিলেন, তাই না? সায়ন এবার চোখ তুলে তাকায়। সিথি একটু ইতস্তত করে আবার বলল, কিন্তু কেন? আপনার কি অন্য কোনো কিছু ছিল? শেষ কথাটা বলতে গিয়েই গলাটা কেমন আস্তে হয়ে এলো তার। প্রশ্নটা করার পর নিজেই কেমন অস্বস্তি অনুভব করে সায়ন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উঠে এসে জানালার পাশে দাঁড়ালো। সে শান্ত গলায় বলল, প্রেমের কথা বলছো? স্মৃতি চুপচাপ তাকিয়ে রইল। সায়ন মৃদু হেসে মাথা নাড়ে, আসলে ব্যাপারটা সেরকম না। আমি মূলত সারা জীবন মেয়েদের থেকে একটু দূরেই থেকেছি। আমার খুব বেশি মেয়ে বন্ধু নেই, আর যারা আছে তাদের সাথেও খুব একটা যোগাযোগ করি না। আমার বিয়ে না করার কারণ কোনো নারী ঘটিত বিষয় ছিল না, কারণটা ছিলাম আমি নিজেই। আমি লাইফটাকে নিজের মতো করে এনজয় করতে চেয়েছিলাম। আমার কাছে বিয়ে মানে ছিল একটা বড় দায়িত্ব, আর সেই দায়িত্বটা ঘাড়ে নিতে ইচ্ছা হতো না। আমি একটু স্বাধীন চেতা মানুষ। বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি, নিজের মতো সময় কাটানো, এইসব নিয়ে থাকতে ভালো লাগতো। তারপর আমার সেসব বন্ধুরা বিয়ে করছিল। তাদের মধ্যে কয়েকজন সবসময় সংসারের খারাপ দিকগুলো নিয়ে কথা বলতো। তাদের কথা শুনে বিয়ের প্রতি আরো বিরক্ত চলে এসেছিল। সত্যি বলতে বিয়ে করার কোনো আগ্রহই ছিল না আমার মাঝে। কথাগুলো শেষ করে সায়ন চুপ করে যায়। সিথি স্থির চোখে তাকিয়ে থাকে তার দিকে। তার বুকের ভেতরে জমে থাকা একটা অজানা ভয় ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। সে বুঝতে পারে সায়নের জীবনে অন্য কেউ ছিল না, আর এই ছোট্ট উপলব্ধিটাই কেন যেন তার মনটাকে ভীষণ ভালো লাগায় ভরে দেয়। অজান্তেই ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে ওঠে তার। স্মৃতি আস্তে করে বলে, তাহলে বিয়েটা করলেন কেন? সায়ন হালকা হেসে ফেলে। সে জানালার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, করেছি তারপর একটা কারণ আছে। আমি যেহেতু প্রচন্ড আড্ডা দিতাম, তাই আমার টাকার প্রয়োজন ছিল। আমার বিলাসবহুল সব খরচ আব্বুই দিত। হঠাৎ একসময় আব্বু টাকা দেওয়া বন্ধ করে দেয়। তখন আমার চলাফেরা অনেক সমস্যা হয়ে যায়। পরে আব্বু একটা শর্ত দিল। স্মৃতি ভ্রু কুঁচকে তাকায়, কি শর্ত? শাওন এবার মুচকি হেসে বলে, বিয়ে করতে হবে। বিয়ে করলে আবার সব আগের মতো টাকা দিবে। এখন টাকা ছাড়া তো চলা সম্ভব ছিল না, তাই বাধ্য হয়েই আব্বুর শর্ত মেনে নিয়েছিলাম। কথাটা শেষ করতে সিথির হালকা হাসে। সে মাথা নেড়ে বলে ওঠে, আপনি সত্যি একটা পাগল মানুষ। এত বড় মানুষ হয়ে একদম ছেলে মানুষ রয়ে গেছেন। সায়ন কাঁধ ঝাঁকায়। তখন তো নিজেকে খুব চালাকি মনে হতো। সিথি একটু চুপ করে থেকে আবার বলল, আচ্ছা, বাসর রাতে যেভাবে মাতাল হয়ে এসেছিলেন সব সময় কি ওভাবেই ফিরতেন? প্রশ্নটা শুনে সায়ন হালকা হেসে ফেলে, তারপর মাথা নেড়ে বলল, না, ড্রিঙ্কস করতাম ঠিকই, কিন্তু এভাবে পুরো মাতাল হয়ে ফিরতাম না। তাহলে এতদিনের বাড়িতে ধরা খেয়ে যেতাম। আমি ওইদিনই ইচ্ছা করে ওইরকম হয়েছিলাম। ওই রাতেই কেন? সায়ন এবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলে, তোমাকে তাড়ানোর জন্য। স্মৃতি অবাক হয়ে যায়। মানে? সায়ন এগিয়ে এলো তার দিকে, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আমি ভেবেছিলাম এমন মাতাল অবস্থায় দেখলে তুমি নিজেই চলে যাবে। পরের দিন সবাইকে কিছু বলতে নিষেধ করছিলাম, কারণ জানাজানি হলে সব দোষ আমার ঘাড়ে পড়তো। তাই চেয়েছিলাম তুমি কাউকে কিছু না বলে চলে যাও, তাহলে আমার আর কোনো ঝামেলা থাকতো না। কথাগুলো শুনে সেটি কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে, তারপর চোখ ছোট ছোট করে বলল, যত সব ক্রিমিনাল বুদ্ধি। সায়ন হেসে ফেলে জোরে। স্মৃতি মুখ ফিরিয়ে আবার লাগেজ গুছাতে লাগলো, কিন্তু তার ঠোঁটের কোণে লুকানো হাসিটা এখনো স্পষ্ট। ঠিক তখনই পিছন থেকে এগিয়ে এলো। সায়ন হেসে ফেলে জোরে। স্মৃতি মুখ ফিরিয়ে আবার লাগেজ গুছাতে লাগে, কিন্তু তার ঠোঁটের কোণে লুকানো হাসিটা এখনো স্পর্শ। ঠিক তখনই পিছন থেকে এগিয়ে এলো সায়ন। কোনো শব্দ না করে এসে জড়িয়ে ধরল তাকে। হঠাৎ এমন স্পর্শে স্মৃতির শরীর কেঁপে ওঠে। সায়নের বুকের উষ্ণতা পিঠে এসে লাগতেই তার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। সায়ন আলতো করে মুখ নামিয়ে স্মৃতির কাঁধে একটা চুমু খেলো। স্মৃতির চোখ বন্ধ করে ফেলল। অদ্ভুত একটা অনুভূতি ছড়িয়ে পড়ছে তার ভেতরে। এই মানুষটা তাকে কতবার ছুঁয়েছে, কতবার কাছে এসেছে, তবুও প্রতিবাদ কেন? যেন নতুন করে কেঁপে ওঠে সে। কেন যেন বুকের ভিতরটা এলোমেলো হয়ে যায়। শাওন আরো একটু ঝুঁকে এলো, তার ঠোঁট ছুঁয়ে গেল সিথির কানের পাশে। নিচু গভীর স্বরে বলে উঠল, কিন্তু তখন বুঝতে পারিনি
এটা একটা পবিত্র সম্পর্ক, হালাল সম্পর্ক, আল্লাহ প্রদত্ত একটা বন্ধন। শীতের নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। সায়ন বলে চলল, আমি ভেবেছিলাম মেয়েটাকে দূরে সরিয়ে দেব, অথচ মেয়েটা এক চুলো সরল না, বরং নিজের মায়া জড়িয়ে ফেলল আমাকে। যেদিন সায়ন বারবার হেরে গেল এই নারীর কাছে, ধীরে ধীরে বুঝলাম আমি নিজেই জড়িয়ে যাচ্ছি এই বিয়ে নামের সম্পর্কে। এই মেয়েটা জাদু করেছে আমার উপর, তাই তো এত অল্প সময়ে মাতাল হয়ে গেল সায়ন। শীতের মাথায় আটকে গেল সায়ন। শেষ কথাগুলো প্রায় ফিসফিস করে বলল সায়ন। শীতের চোখ ভিজে উঠে বুকের ভিতরটা কেমন নরম হয়ে গেল। সে ধীরে ঘুরে দাঁড়ালো, তারপর কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরল সায়নকে। সায়নও এক মুহূর্ত দেরি করল না, দুই হাত দিয়ে আগলে নিল তাকে নিজের বুকের মাঝে। চারপাশ তখন নিঃশব্দ, শুধু দুটো মানুষের হৃদস্পন্দন এক হয়ে যাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। চলবে গল্প অচেনা বসন্ত গল্পের দ্বিতীয় অংশ, লেখা মারিয়া রশিদ।